আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সাবিত তোমাদের সঙ্গে আছি এবং আমি তোমাদের আজকে থিওরি অফ স্ট্রাকচারের 3 নাম্বার যে অধ্যায়টা আছে বিমের ডিফ্লেকশন, এই অধ্যায়ের প্রমাণ টাইপের কিছু ম্যাথ সমাধান করাবো। অর্থাৎ এগুলো মানসারা ম্যাথ, এগুলো আমাদের হিসাব করে একটা সূত্রের মতো কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই টাইপের ম্যাথগুলো সমাধান করব বা প্রমাণগুলো করব। সামনে আমরা কি করব, যে আমাদের মান দেওয়া থাকবে সেই টাইপের ম্যাথগুলো করব। তো তোমরা যদি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে সামনেরগুলো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবা। আর আমি এর আগে যতটুকু তোমাদের হচ্ছে থিওরি অংশ আলোচনা করছি, ততটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আশা করি তোমাদের এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো আর বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের ভিডিওটা তো অবশ্যই তোমাদের যে ফ্রেন্ড আছে তাদের কাছে শেয়ার করো বা তোমাদের যে গ্রুপ আছে সেখানে ভিডিওগুলো শেয়ার করবা। কারণ তোমরা ধরো যে নতুন নতুন যত আমাদের স্টুডেন্ট যত বেশি হবে বা তোমাদের আহ, ধরো হচ্ছে যারা তোমার ফ্রেন্ড আছে তারা কি হবে, উপকৃত হতে পারবে এই ক্লাসগুলো থেকে। ঠিক আছে, আর স্টুডেন্ট বেশি হলো তখন আমাদের কি হবে, ক্লাস নিতে আমার একটু ভালো লাগবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে আমার মনে হয় যে তুমি আমার চ্যানেল থেকে উপকৃত হচ্ছ। ঠিক আছে, তাহলে আমার মনে নিজের মধ্যে একটা আগ্রহ আসবে যে হ্যাঁ তোমরা আমার থেকে উপকৃত হতে পারছো, আমি ক্লাস আরো নিই। ঠিক আছে, তো এই অধ্যায়ের পর থেকে আমি তোমাদের সার্ভিং থ্রি ক্লাসগুলো দেওয়া শুরু করব। আর যেগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। ঠিক আছে, আর ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি তোমাদের সব বই সবগুলো চ্যাপ্টারই দেওয়ার ট্রাই করব। এর জন্য তোমাদের আগ্রহ দরকার আর কি। তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে ক্লাস থেকে তোমরা কতটুকু উপকৃত হতে পারতেছো আর কোন ধরনের ক্লাসগুলো তোমাদের সামনে প্রয়োজন। ঠিক আছে, তো আর বেশি কথা না বলি, চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে তোমরা তোমাদের বইয়ের উদাহরণের 3.1 যে উদাহরণটা আছে এটা তোমরা দেখলে এখানে দেখতে পারবা যে একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে এবং এই বিমের মুক্ত প্রান্তে ডিফ্লেকশনের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবা ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে ডিফ্লেকশন সর্বোচ্চ হয়। ঠিক আছে, কোথায় হয়, মুক্ত প্রান্তে ডিফ্লেকশন সর্বোচ্চ হয়, অর্থাৎ মুক্ত প্রান্তে আমাদের বিচ্যুতির পরিমাণ ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, তো এখন আমাদের এখান থেকে এটা হিসাব করে আমাদের একটা সূত্র টাইপের ডেরিভেটিভ করে দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে প্রশ্নটা পড়ি, দেখো বলা আছে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের উপর ওমেগা লোড সমভাবে বিস্তৃত লোড থাকলে, আচ্ছা বলছে যে হচ্ছে এই ক্যান্টিলিভার বিমের দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর উপর ওমেগা পরিমাণ সমভাবে বিস্তৃত লোড আছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, যে যদি থাকে তাহলে মুক্ত প্রান্তে সর্বোচ্চ ডিফ্লেকশন এবং স্লোপ কোণ নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ আমাদের ডিফ্লেকশনের পরিমাণও বের করতে হবে এবং স্লোপ কোণের পরিমাণও বের করতে হবে। তো এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ঠিক আছে, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ওই যে এসএফডি বিএমডি তে যেভাবে করছিলাম ওইভাবে পুরো ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, অথবা আমরা প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা করে বিএমডি ড্র করতে পারি, অর্থাৎ মোমেন্টস বাই পার্ট ড্র করতে পারি। ঠিক আছে, যদি আলাদা আলাদা করে ড্র করো সেটা কি কি বলা হয়, মোমেন্টস বাই পার্ট ড্র করা বলা হয়। ঠিক আছে, আর যদি আমরা এসএফডি বিএমডি মতো করে ড্র করি তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম যে প্রশ্ন আছে এই প্রশ্ন তো আমাদের লোড একটাই আছে তাই না, সমভাবে বিস্তৃত লোড। তো এই ক্ষেত্রে আমাদের ওই দুই লোডে মানে আমাদের যে মোমেন্ট বাই পার্টস অনুযায়ী যে আমাদের একাধিক ডায়াগ্রাম অঙ্কন করতে হবে সেটা এখানে ঝামেলা নেই, সেটা সামনে আমরা দেখব। তো চলো আগে আমরা প্রশ্নটা শুরু করি। আর এই ম্যাথ সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো তোমাদের প্রশ্নে ভাই বলে দেওয়া থাকবে, চিত্রগুলো দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের চিত্রগুলো নিজে নিজে ড্র করতে হবে। তো প্রশ্ন অনুযায়ী ধরো প্রত্যেক প্রশ্নে চিত্র দেওয়া নেই। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা কি করবো, একটা ক্যান্টিলিভার বিম ড্র করবো। এই পাশে ফিক্স সাপোর্ট, এটা একটা ক্যান্টিলিভার বিম, এই পাশে আমাদের হচ্ছে সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে পুরোটার উপর। ঠিক আছে, দেওয়া আছে কি পরিমাণে, ধরলাম ওমেগা ইউনিট পরিমাণে। ঠিক আছে, তাহলে আমাদের এই বিমের যে ডিফ্লেকশনটা হবে সেটা কি হবে, এই পাশে তো সাপোর্ট নেই তাই না, তাহলে এটার ডিফ্লেকশনটা এইরকম হবে। অর্থাৎ ক্যান্টিলিভার যত ধরনের বিম আছে সবগুলো ডিফ্লেকশন আমাদের এইরকম হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের ডিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি করব, আমি চিত্রটা নিচে আরেকবার ড্র করি। ঠিক আছে, অর্থাৎ এটারই আমি শুধু জাস্ট নিরপেক্ষ অক্ষটা এখানে ড্র করতেছি। ঠিক আছে, যেহেতু নিরপেক্ষ অক্ষেরই আমাদের কি হচ্ছে, ডিফ্লেকশন ঘটতেছে আমাদের হিসাবের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুরই যদি হচ্ছে আমরা কিন্তু হিসাব করি নিরপেক্ষ অক্ষের জন্য। ঠিক আছে, তাহলে এই ক্যান্টিলিভার বিমের জন্য আমাদের ডিফ্লেকশন হবে হচ্ছে এইরকম। তাহলে এক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা দুইটা উপপাদ্য দেখলাম, সেখানে আমরা দেখছিলাম যে আমরা এই যে হচ্ছে ডিফ্লেকশন ঘটার ফলে যে ইলাস্টিক কার্ভের সৃষ্টি হচ্ছে সেই কার্ভের আমরা দুইটা বিন্দু নিব, সেই বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, এই স্লোপ কোণ এবং আমাদের হচ্ছে ডিফ্লেকশনের পরিমাণ হিসাব করব। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমাদের যদি ম্যাক্সিমাম
বা মুক্ত প্রান্তে ডিফ্লেকশন বা স্লোপ কোণের পরিমাণ বের করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি করবা, একটা পয়েন্ট নিবা এই সাপোর্টের এখানে, আর একটা পয়েন্ট নিবা একদম এই যে মুক্ত প্রান্তের শেষে, ঠিক আছে, তো ডিফ্লেকশন যেখানে একদম শেষ হচ্ছে সেখানে। তো এখান থেকে যদি আমরা স্পর্শক ড্র করি তাহলে স্পর্শকটা হবে এরকম, দেখো এইরকম, ঠিক আছে। স্পর্শক কিন্তু, স্পর্শক বলতে কি বোঝায়, এটা এই ইলাস্টিক কার্ভকে জাস্ট একটা পয়েন্টেই টাচ করবে, অর্থাৎ বৃত্তের যে স্পর্শক থাকে না, বৃত্তের স্পর্শক কি হয়, বৃত্তের কিন্তু জাস্ট একটা পয়েন্টেই টাচ করে, ওইটা দুইটা পয়েন্টে টাচ করার কোনো সুযোগ নেই। তাহলে এটাও এরকম কি হবে, এমন ভাবে আর্ট করবে যাতে মনে হয় যে জাস্ট ওইটা এই স্পর্শকটা এই ইলাস্টিক কার্ভের একটা পয়েন্টে টাচ করতেছে, ঠিক আছে। তাহলে এইভাবে একটা বি বিন্দুতে একটা কি করবা, স্পর্শক অঙ্কন করলা, সেটা কোথায়, একদম ডিফ্লেকশনের মাথায়, অর্থাৎ মুক্ত প্রান্তে আমাদের একদম ডিফ্লেকশন যেখানে সর্বোচ্চ হয়েছে সেখানে অঙ্কন করলাম, ঠিক আছে। আরেকটা অঙ্কন করবো কই ভাই, আমাদের এই যে সাপোর্টে, ঠিক আছে। তাহলে সাপোর্টের যে এখানে যেখানে আমাদের ডিফ্লেকশন মাত্র শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে এই সাপোর্টে না, সাপোর্টে বললে ভুল হবে, এই ডিফ্লেকশন মাত্র যেখানে শুরু হয়েছে সেখানে আমরা একটা পয়েন্ট নিব, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা স্পর্শক অঙ্কন করি যে ডিফ্লেকশন, অর্থাৎ আমাদের ইলাস্টিক কার্ভের একদম শুরুতে, তাহলে এটা আমাদের এই যে আনুভূমিকভাবে এদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের জাস্ট এই যে একটা পয়েন্টকে এটা টাচ করতে পারবে। তাহলে এই যে দুইটা স্পর্শক হলো, একটা হলো এ বিন্দুতে, একটা হলো বি বিন্দুতে। এখন তাহলে ভাই আমরা ডিফ্লেকশনের পরিমাণ কি জানি, যে আমরা যে বিন্দুতে, যে বিন্দুর সাপেক্ষে ডিফ্লেকশন হিসাব করবো, ঠিক আছে, অর্থাৎ দুইটা স্পর্শকের ধরো হচ্ছে একটা স্পর্শকে যদি বর্ধিত করি, তাহলে অপর স্পর্শক বিন্দু থেকে ওই বর্ধিত স্পর্শক পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হবে আমাদের কি, ওয়াই এর মান। তাহলে দেখো আমরা এই স্পর্শকটাকে এদিকে বর্ধিত করলাম, তাহলে ওয়াই এর মান হবে এই যে বি স্পর্শক বিন্দু থেকে এই এ স্পর্শকের একটা এ স্পর্শক পর্যন্ত যে উলম্বিক দূরত্বটা, অর্থাৎ এই যে ওয়াই এর পরিমাণটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডিফ্লেকশন হচ্ছে এটা, আর স্লোপ কোণ কোনটা হবে ভাইয়া, স্লোপ কোণ হবে এই দুইটা স্পর্শক যে জায়গায় পরস্পরকে ছেদ করবে, সেই জায়গায় এদের মাঝখানে যে কোণটা সৃষ্টি হবে সেটাই হবে আমাদের স্লোপ কোণ, ঠিক আছে। তাহলে দুইটার ক্ষেত্রে সূত্র তো আমরা জানি, থিটা ইজ ইকুয়াল টু এম ভাগ ইআই, তাই না। আর আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম, আবার এর সঙ্গে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, কই থেকে, আমরা যে বিন্দুর সাপেক্ষে এই ডিফ্লেকশনটা হিসাব করতেছি সেই বিন্দু থেকে আমাদের ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ক্ষেত্রফলটা থাকবে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে, ঠিক আছে। তাহলে এর নিচে আবার কি থাকবে, ইআই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই ম্যাথের জন্য কিছু বেসিক কনসেপ্ট। তাহলে এখন আসো আমাদের এই ম্যাথ করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি জানি ভাইয়া, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা এইভাবে ড্র করব। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এটা যদি আমাদের নিরপেক্ষ হয় 0 0, মুক্ত প্রান্তে কি হয় ভাইয়া, মুক্ত প্রান্তে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্টের পরিমাণ 0 হয়। তাহলে আমরা 0 থেকে শুরু করব। এখন তাহলে সাপোর্টে আমাদের বেন্ডিং মোমেন্টের পরিমাণ কত, সেটা কিন্তু আমাদের ভাইয়া হিসাব করে বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা যদি এই যে এ বিন্দুতে কি নেই, ধরো হচ্ছে আমরা সাপোর্টে মোমেন্ট নিব, ঠিক আছে। তাহলে আমাদের যে পরিমাণ মোমেন্ট উৎপন্ন হবে আমাদের সাপোর্টে কিন্তু সেই পরিমাণে বিপরীতমুখী মোমেন্ট উৎপন্ন হয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ঠিক আছে। অর্থাৎ ধরো এখানে আমাদের বিমটা এদিকে ঘুরতে চাচ্ছে, কিন্তু বিমটা কিন্তু ঘুরতেছে না, কি জন্য ঘুরতেছে না, আমাদের সাপোর্টে কিন্তু একটা প্রতিরোধী বেন্ডিং মোমেন্টের পরিমাণ সৃষ্টি হয়, জন্যই কিন্তু আমাদের এই বিমগুলো ঘুরতে পারে না, ঠিক আছে। তাহলে এখন আসলে আমরা মোমেন্টের পরিমাণ হিসাব করবো কিভাবে, যদি আমরা এখানে মোমেন্ট নেই, তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত দূরত্ব কি, এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এল। তাহলে আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, বল গুণন লম্ব দূরত্ব, তাই না, লম্ব দূরত্ব কিন্তু। তাহলে এই বিন্দুতে যদি মোমেন্ট নেই, উপরে টোটাল বিমের উপর লোড কতটুকু আছে, যেহেতু সমভাবে বিস্তৃত লোড, তাহলে মোট লোড হবে হচ্ছে ওমেগা ইন্টু এল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোট লোড। তাহলে আমরা এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এম ইজ ইকুয়াল টু লিখতে পারবো ওমেগা ইন্টু এল, এটা আমরা লোডের পরিমাণ পাইলাম। এখন যে বিন্দুতে মোমেন্ট নিলাম সেই বিন্দু থেকে ওই লোডের লোড পর্যন্ত দূরত্ব, কিন্তু আমাদের সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে কোন পর্যন্ত দূরত্ব লওয়া লাগে, এই সমভাবে বিস্তৃত লোডের ভর কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ মিডল পয়েন্ট পর্যন্ত। তাহলে আমাদের মিডল পয়েন্ট কতটুকু হবে, বিম যেহেতু এল পরিমাণ, তাহলে মিডল পয়েন্ট হবে এল ভাগ 2, অর্থাৎ এল এর অর্ধেক পরিমাণ। তাহলে এর ভর কেন্দ্র হবে এল এর অর্ধেকে, অর্থাৎ এল ভাগ 2 তে। তাহলে আমরা মোমেন্ট কি পাবো, মোমেন্ট ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 2। তাহলে এটা আমরা কিসে পাইলাম, মোমেন্টের পরিমাণ পাইলাম এখানে, ঠিক আছে। এখন তাহলে আমরা সাপোর্ট কি করবে, এখানে যেহেতু বিমের উপর যেহেতু এই যে আমাদের ওমেগা এল স্কয়ার ভাগ 2 পরিমাণ পজিটিভ মোমেন্ট সৃষ্টি হচ্ছে, যেহেতু কি হচ্ছে বিমটাকে এই যে উপরে সমভাবে বিস্তৃত লোড কোন দিকে ঘোরাবে, এই দিকে ঘোরাবে, তাই না। তাহলে আমাদের সাপোর্টে কি হবে, সাপোর্টে আমাদের অবশ্যই একটা নেগেটিভ, অর্থাৎ বিপরীতমুখী একটা মোমেন্টের সৃষ্টি হবে, কিন্তু অর্থাৎ উল্টা দিকে একটা মোমেন্ট সৃষ্টি হবে। এটা যদি পজিটিভ দিকে মোমেন্ট দেয় এই লোডগুলা, এই সাপোর্ট কি করবে, বিপরীত দিকে একটা, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট দিবে, তখনই কিন্তু আমাদের বিমটা সাম্য অবস্থায় থাকতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এ চাচ্ছে এদিকে ঘুরুক আর সাপোর্ট চাচ্ছে এদিকে ঘুরুক, তাহলে কি কোনো দিকেই ঘুরবে না, এটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমাদের সাপোর্টে মোমেন্টের পরিমাণ কি হবে, মোমেন্টের পরিমাণ হবে হচ্ছে মাইনাস ওমেগা এল স্কয়ার ভাগ 2, অর্থাৎ
আমরা এই বলটা সৃষ্টি করতেছে পজিটিভ মোমেন্ট, আর সাপোর্ট কি করবে, এটা প্রতিরোধ করার জন্য একটা বিপরীতমুখী মোমেন্ট সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মাইনাস যেহেতু, তাহলে এটা কি হবে, নিরপেক্ষ তলের নিচে চলে যাবে। অর্থাৎ আমাদের ডায়াগ্রামটা আমি একটু অন্য একটা নিই, ডায়াগ্রামটা কিরকম হবে, যে তোমরা যেটা চিত্রে দেখতে পাচ্ছ আর কি এরকমই হবে। এটা আমাদের এখানে মুক্ত প্রান্তে 0, আর এখানে আমাদের কি পরিমাণ হলো, ওমেগা এল স্কোয়ার বা 2 পরিমাণে। তাহলে আমাদের বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, আমাদের পরিবর্তনশীল বক্ররেখা হবে। তাহলে এই যে আমাদের বক্ররেখা হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে আমাদের ওমেগা এল স্কোয়ার ভাগ 2। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখো সূত্র অনুযায়ী এম এবং ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা বের করে ফেলতে হবে। তাহলে আসলে আমরা সেটা এখন বের করে ফেলবো। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে আমরা তোমাদের বইয়ে যেভাবে কথাগুলো লেখা আছে তোমরা এভাবে করে লিখে নিবা কথাগুলো, আমি জাস্ট তোমাদের সমাধান করার প্রক্রিয়াটা দেখাই। তাহলে এই ক্ষেত্রে তোমরা এম কি হয় বার করবে, দেখো তো ভাইয়া এম ইজ ইকুয়াল টু, তোমরা লিখতে পারবা না, আমাদের কি বলছিলাম, এম কোনটা হবে, এম হবে হচ্ছে আমাদের এই যে স্পর্শক যে দুইটা বিন্দু নিব, ধরো এখানে একটা নিলাম, এই যে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, তাহলে এই দুই স্পর্শক বিন্দুর মধ্যবর্তী যতটুকু ক্ষেত্র থাকবে ততটুকুর ক্ষেত্রফলই হবে। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় স্পর্শক নিলাম, একটা নিলাম হচ্ছে এই যে ডিফ্লেকশনের শুরুতে, আর একটা নিলাম হচ্ছে একদম ডিফ্লেকশনের শেষে। ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া আমাদের এই যে এর থেকে এতটুকুর মধ্যে যে ক্ষেত্রটা থাকবে সেটার ক্ষেত্রফলই তো হবে এম, তাই না, এম হবে কিন্তু। তাহলে এম এর আমার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেখলাম, যদি আমাদের ক্ষেত্রটা এই টাইপের হয় তাহলে কিন্তু আমরা আগের ক্লাসে দেখছি ভাইয়া, যে হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, এই দেখো a ইন্টু 1/3 bh, অর্থাৎ আমাদের ক্ষেত্রটা যদি এই টাইপের হয় তাহলে ক্ষেত্রফল আমাদের এই সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে এটা কি হবে ভাইয়া, দেখো তো 1/3, এখানে আমাদের ভূমি কি, ভূমি হচ্ছে b, আমাদের এই যে এখানে আমাদের ভূমি কি, দেখো তো এটা হচ্ছে b না, তাহলে এটার ক্ষেত্রে ভূমি কোনটা হবে, এই যে উপরের এই অংশটুকু, তাহলে এটা কিসের, এটার কিসের সমান, এটা দেখো বিমের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে b ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে l, এর সঙ্গে আমাদের কি গুণ হবে ভাইয়া, দেখো তো উচ্চতা h, তাহলে এখানে আমাদের উচ্চতা কতটুকু ভাইয়া, এটা কিন্তু ওমেগা এল স্কোয়ার ভাগ 2 পরিমাণে, তাহলে এর সঙ্গে আবার কি করতে হবে, ওমেগা এল স্কোয়ার ভাগ 2 গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পুরা এম এর ভ্যালু কত পাচ্ছি, ভালো করে খেয়াল করো তো, এখান থেকে আমরা এই যে 3 দুগুণ 6 নিচে এবং উপরে থাকতেছে, আগে ছিল এল স্কোয়ার আর একটা এল ছিল, দুইটা মিলে হয়ে গেল এল কিউব, তাহলে ওমেগা এল কিউব। তাহলে আমাদের এই যে পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল কি দাঁড়ালো, এম ইজ ইকুয়াল টু ওমেগা এল কিউব ভাগ 6। ঠিক আছে, আমাদের এভাবে কিন্তু হিসাব করে এগুলো বের করতে হবে ভাইয়া। ঠিক আছে, এখন আমাদের দেখো তো আরেকটা কি হচ্ছে, আমাদের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব লাগবে। এখন ভাই আমরা ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এদিক থেকে নিব নাকি এদিক থেকে নিব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখবা তোমরা যে বিন্দু থেকে এই যে অন্য একটা স্পর্শকের উপর লম্ব টানতেছো না, এই বিন্দু থেকে আমাদের এটাকে বলা হয় মাপন বিন্দু। ঠিক আছে, তাহলে এই মাপন বিন্দু থেকে আমাদের কি করতে হবে, ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে। তাহলে আমরা এই ধরনের যে ক্ষেত্র আছে সেক্ষেত্রে আমরা যদি মাচুরা থেকে যদি ভিতরের দিকে যাইতাম তাহলে আমাদের ভর কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটা কি হতে ভাই, দেখো তো 3/4 বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি নিতে হবে, 3/4, আর এখানে আমাদের বি এর ভ্যালু কি, বি ইজ ইকুয়াল টু আমাদের এখানে ভূমি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমি কি, ভূমি হচ্ছে এল, তাহলে 3/4 এল। তাহলে দেখো আমরা এক্স বারও পাইলাম, আবার হচ্ছে তোমার এম এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন জাস্ট কি করবো ভাই, আমরা এগুলো জাস্ট সূত্রে মানগুলো বসাই দিলেই আমাদের ক্যালকুলেশন শেষ। তাহলে আমাদের প্রথম আমাদের ধরো স্লোপ কোণের জন্য আমরা সূত্র থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, এম ভাগ ইআই। এখানে আমাদের ইআই নিয়ে আপাতত মাথা ব্যথা নাই, কারণ ইআই এর ভ্যালু আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, জাস্ট আমাদের এএমটা বের করা লাগবে এই সূত্রের ক্ষেত্রে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এএম এর ভ্যালু পাইলাম হচ্ছে ওমেগা এল কিউব ভাগ 6। তাহলে আমাদের এখানে লিখবো ওমেগা এল কিউব, যেহেতু আমাদের ওমেগা এল কিউবের নিচে 6 ছিল তাহলে এটা উপরে গেলে এই 6টা আমাদের ভগ্নাংশের নিয়ম অনুযায়ী নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 6 ইআই। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে তোমাদের দেখো কি বলে এটাকে, থিটার ভ্যালু বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের যেহেতু ভাইয়া এখানে আমাদের এই যে এই ওমেগা এল স্কোয়ার ভাগ 2 মানটা কিসে ছিল, মাইনাসে ছিল, তো আমরা এখানে এটা থিটা ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা এল কিউব ভাগ 6 ইআই। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে দেখো বিএমটি ড্র করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা মাইনাস লিখি না, কিন্তু আমরা তোমরা চাইলে এখানে এটা যেহেতু নেগেটিভ মান আসছে এটার জন্য তোমরা এখানে মাইনাস মানটা দিয়ে দিবা। ম্যাথের ক্ষেত্রে আসলে এগুলো ওইভাবে আসে না, ম্যাথের ক্ষেত্রে ডাইরেক্ট মাইনাসই মান বসে এখানে, ম্যাথের ক্ষেত্রে আসলে এরকম ঝামেলা হয় না। প্রমাণের ক্ষেত্রে তোমরা কি করবে, এই মাইনাসটা এখানে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো মাইনাস কি জন্য আসলো, আমাদের এখানে বিএমডি ডায়াগ্রামটা নেগেটিভ নিচে ছিল। ঠিক আছে, সেজন্য আমাদের মাইনাস আসলো ভ্যালু এখানে। এখন তাহলে ভাই আমাদের এম এর সূত্র কি, এম এর সূত্র, সরি এম না, ডিফ্লেকশন ওয়াই এর সূত্র হচ্ছে এম এক্স বার ডিভাইডেড বাই ইআই। জাস্ট মান বসাই দিলে আমাদের সমাধান শেষ। তাহলে এখানে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু হবে এম এর ভ্যালু হচ্ছে কত,
ওমেগা এল কিউব ভাগ 6টা আমরা ডাইরেক্ট নিচে দিয়ে দিলাম, আর নিচে ছিল হচ্ছে ইআই। ঠিক আছে, এর সঙ্গে এখন আমাদের কি করতে হবে, এক্স বারটা গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এক্স বারের উপরে ছিল 3l, নিচে ছিল হচ্ছে 4, তাহলে এর সঙ্গে 3l আর নিচের এই যে 4টা নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হলো y ইজ ইকুয়াল টু, এখানে আমাদের 3 ওমেগা এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 6 কত 24 ইআই। ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ে দেখো আমাদের এটাই আছে। এখন তোমরা যদি এটা কাটাকাটি করো তাহলে পাবা হলো উপরে থাকবে ওমেগা এল টু দি পাওয়ার 4 ভাগ নিচে থাকবে হচ্ছে 8 ইআই। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ওমেগা এই যে আমাদের এইটুকুর মান কি ছিল, নেগেটিভ ছিল, আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিব শেষে, সূত্রের প্রমাণের শেষে। ঠিক আছে, তাহলে আশা করতেছি তোমরা এই প্রমাণটা বুঝতে পারছো তোমরা কিভাবে এটা বের করবা। তোমরা জাস্ট ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মাথায় রাখবা একটা পয়েন্ট তোমরা যেখানে ডিফ্লেকশন শুরু হচ্ছে সেখানে নিবা, অর্থাৎ স্পর্শক বিন্দু, আর একটা নিবা হচ্ছে ডিফ্লেকশনের শেষে। যখন বলবে যে ম্যাক্সিমাম বা মুক্ত প্রান্তে ডিফ্লেকশনের পরিমাণ বের করো সেই ক্ষেত্রে তারপরে কি করবা, এই যে এই দুই ক্ষেত্রে ওই দুই বিন্দুর মধ্যবর্তী যতটুকু ক্ষেত্র থাকবে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল এম বের করবা, এবং মাপন বিন্দু যেহেতু আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এই যে এটা, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এইদিকে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে এই যে দেখো সূত্র অনুযায়ী আমাদের কি ছিল 3/4 বি, তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু আমাদের কি আবার এখানে এক্ষেত্রে হচ্ছে এল, তাহলে 3/4 ইজ এল। ঠিক আছে, তাহলে এক্স এবং এক্স বার এবং এম পাইলাম, এখন জাস্ট সূত্রের মানগুলো বসাই দিলে তোমরা এটা পেয়ে যাচ্ছ। আশা করতেছি খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারছো। এখন আসো আমরা এই টাইপেরই আরো কয়েকটা প্রমাণ টাইপের জিনিসগুলো আর কি দেখবো। ঠিক আছে, তোমরা এই পাশে দেখতে পাচ্ছ, দেখো এবার আমাদের কি দেওয়া আছে, একটা পয়েন্ট লোড দেওয়া আছে। তাহলে এই পয়েন্ট লোড যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই সেম আগের মতোই লোড যাই থাক, আমাদের প্রথমে কি হিসাব করে বের করতে হবে, প্রথমে আমাদের এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করে ফেলতে হবে। তো সেটা ড্র করার জন্য তোমরা কি করবে দেখো, এক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমাদের হচ্ছে কি হবে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মুক্ত প্রান্তে 0 এবং সাপোর্টে ম্যাক্সিমাম হয়, এবং ডায়াগ্রামটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ আসতেছে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের ডায়াগ্রামটা কি টাইপের হবে, যেহেতু আমাদের একটা পয়েন্ট লোড আছে তাহলে আমরা জানি যে হচ্ছে এটা একটা ত্রিভুজ টাইপের শেপ হবে। তাহলে আমরা আসলে ডায়াগ্রামটা আগে অঙ্কন করে ফেলি। এখানে দেখবা যে প্রথমে আমরা তোমাদের প্রশ্নে যে অনুযায়ী বলা থাকবে যে একটি ক্যান্টিলিভার বিমের এল দৈর্ঘ্যের মুক্ত প্রান্তে পি কেজি লোড প্রয়োগ করা হলে সর্বোচ্চ ডিফ্লেকশন বা মুক্ত প্রান্তে স্লোপের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমাদের মুক্ত প্রান্তে একটা বল আছে, এর ফলে যে আমাদের ডিফ্লেকশনটা হবে সেটা এবং আমাদের স্লোপ কোণটা বের করতে হবে। তাহলে এটা হলো আমাদের ক্যান্টিলিভার বিম, এটার মুক্ত প্রান্তে এইভাবে আমরা ড্র করে নিতে হবে, কারণ পরীক্ষা এগুলো বলে চিত্র দেওয়া নাও থাকতে পারে। তাহলে পি দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকবে না, আমাদের চিত্র ড্র করতে হবে। তাহলে এটা আমাদের ছিল এ পয়েন্ট, আর এটা ছিল আমাদের ধরো বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডিফ্লেকশনের চিত্রটা নিচে অঙ্কন করি, এটা আমাদের নিরপেক্ষ অক্ষ, এখান থেকে আমাদের ডিফ্লেকশন হবে হচ্ছে এই যে এরকম করে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এ পয়েন্টে একটা স্পর্শক নিব এই যে এইদিকে, আর বি পয়েন্টে একটা স্পর্শক নিব এই যে বি পয়েন্ট ঘেঁষে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটা হবে হচ্ছে থিটা, আর আমাদের হচ্ছে ডিফ্লেকশন হবে হচ্ছে, যেহেতু বি বিন্দু থেকে আমরা ডিফ্লেকশনের পরিমাণটা হিসাব করতেছি, তাহলে এই যে এ স্পর্শকের উপর বি পয়েন্ট থেকে লম্বিক দূরত্বটাই হবে ডিফ্লেকশনের পরিমাণ। ঠিক আছে, ওয়াই। তাহলে আমরা পাইলাম, এখন আসো আমরা কি করব, বিএমডি ড্র করব নিচে এইভাবে একটা দাগ দিয়ে। এটা আমাদের ধরো নিরপেক্ষ অক্ষ, এটা ধরো আমাদের সরি ডেটাম লাইন। ঠিক আছে, তাহলে মুক্ত প্রান্তে 0, আমাদের এই প্রান্তে তাহলে কি হবে, সাপোর্টই তো ম্যাক্সিমাম হয় আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মোমেন্ট, তাই না? তাহলে আমরা যদি মোমেন্ট হিসাব করি তাহলে এক্ষেত্রে কি হবে দেখো তো, এই পি বলের জন্য মোমেন্ট কি হবে, এম ইজ ইকুয়াল টু বল গুণন লম্ব দূরত্ব কি হবে, এল ইন্টু পি, তাহলে পিএল। ঠিক আছে, তাহলে এটা দিচ্ছে হচ্ছে পজিটিভ মোমেন্ট, কিন্তু আমাদের সাপোর্ট কি দিবে, সাপোর্ট একটা বিপরীতমুখী নেগেটিভ মোমেন্ট দিবে, তাই তো? তাহলেই কিন্তু বিমটা স্থিতিশীল অবস্থায় থাকবে। তাছাড়া দুইজনে যদি পজিটিভ অর্থাৎ একই দিকে মোমেন্টে, তাহলে বিমটা তো এদিকে বেঁকে একদম ভেঙে যাবে, তাই না? ভেঙে যাবে, কিন্তু কিন্তু সেটা কিন্তু হয় না, বিম কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকে। সেই জন্য বল যে মোমেন্ট সৃষ্টি করবে, সাপোর্ট তার বিপরীত দিকে মোমেন্ট সৃষ্টি করবে। ঠিক আছে, সেই জন্য আমাদের এখানে দেখো সাপোর্টে মোমেন্টের পরিমাণ ঋণাত্মক আসছে, দেখছো? এটা কিন্তু আমাদের ঋণাত্মক আসছে। আবার যদি এটা ঋণাত্মক মোমেন্ট দিত তাহলে সাপোর্ট কিন্তু আমাদের কি করতো, ধনাত্মক মোমেন্ট দিত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের বিএমডি কি হবে, এখানে আমাদের 0, আর এখানে আমাদের কি পরিমাণে হবে, মাইনাস পিএল পরিমাণে। কত, মাইনাস পিএল পরিমাণে। তাহলে যেহেতু আমাদের নিচের দিকে যাচ্ছে এখানে আমাদের মাইনাস দেখানোর দরকার নেই, তাহলে এটা হচ্ছে পিএল পরিমাণে। আর বিমের উপর লোড শূন্য অবস্থা থাকলে বিএমডি কি হয়, হেলানো সরলরেখা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা এসএফডি বিএমডি তে শিখে আসছো, তারপরে আমি তোমাদের একবার করে ভালোভাবে আরেকবার করে দেখাই দিচ্ছি। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে এল, এটা হচ্ছে পিএল, এটা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, তাহলে এখন আসলে আমরা কি করব, জাস্ট এখান থেকে এম এর ভ্যালু বের করব আর এক্স বারের ভ্যালু বের করব। তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে ভাই, এখানে এম ইজ ইকুয়াল টু হবে, দেখো আমরা কি জানি, যে দুইটা বিন্দুতে আমরা স্পর্শক বিন্দু নিব আমাদের স্থিতিস্থাপক কার্ভের উপর, ওই দুই বিন্দুর মধ্যবর্তী ক্ষেত্রফল। তাহলে একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, এই তাহলে আমাদের পুরো ক্ষেত্রটাই নেওয়া লাগবে। এখন ধরো আমরা বাই চান্স আমরা একটা বিন্দু এখানে নিলাম, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রটা এই যে এই দুই বিন্দুর মধ্যবর্তী যতটুকু আছে ততটুকু নেওয়া লাগবে, সেটা আমরা সামনে পাবো এই টাইপের ম্যাথ।
তাহলে এখন যেহেতু আমাদের এই পুরো ক্ষেত্রটাই দুই বিন্দুর মধ্যে আসে, তাহলে আমাদের পুরো ক্ষেত্রটাই নিতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি, কি ভূমি হচ্ছে এই যে এল পরিমাণে, ভূমি গুণন উচ্চতা হচ্ছে পিএল, এই যে এইচ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে এইচ। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে এটা আমাদের কি আসবে? এটা আসবে হচ্ছে পিএল স্কোয়ার ভাগ 2। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পাইলাম। এখন আমরা কি করব? এক্স বার বের করবো, অর্থাৎ মাপন বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করবো কিসের? ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফলের। তাহলে মাপন বিন্দু এখানে কি ভাইয়া? বি। আমরা যে বিন্দু থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব নেব সেই বিন্দুতে হচ্ছে মাপন বিন্দু। তাহলে এখানে আমাদের স্পর্শক হচ্ছে এই যে এ দৈর্ঘ্যটা হচ্ছে, এটা হচ্ছে এ বিটা হচ্ছে স্পর্শক এখানে, এবং এই যে এ বি না সরি এই যে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে এটা, ঠিক আছে। আর আমাদের বি বিন্দু থেকে এই হিসাবটা মাপটা নেওয়া হচ্ছে, তাহলে আমাদের বি বিন্দু হচ্ছে মাপন বিন্দু। তাহলে বি বিন্দু হতে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে? 2/3 এল, অর্থাৎ আমাদের চূড়া থেকে ত্রিভুজের সমকোণের দিকে যদি আসি তাহলে আমাদের ভরকেন্দ্র কতটুকু দূরত্ব থাকে? 2/3 এল এ থাকে, ঠিক আছে। তাহলে এখন জাস্ট আমরা এই মানগুলো সূত্রে বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এম ভাগ ইআই। ইআই তো আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে, সেজন্য আমাদের এখানে কোনো কাজ নেই, এটা ইআই থাকবে। জাস্ট এম এর ভ্যালুটা বসাই দিব। তাহলে এম কত ভাইয়া? এম হচ্ছে পিএল স্কোয়ার ভাগ 2। তাহলে পিএল স্কোয়ার উপরে দিলাম আর 2টা আমাদের নিচে চলে আসবে, তাহলে 2 ইআই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু থিটার ভ্যালু পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের দেখো এই পিএল স্কোয়ারটা কি ছিল? নেগেটিভ ছিল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানে মাইনাস বসাই দেব, মাইনাস পিএল স্কোয়ার ই 2 ইআই, ঠিক আছে। এখন আমরা কি করব? এম বসাই দেব, এম সরি এম লিখতেছি বারে, এটা আমাদের ডিফ্লেকশন ওয়াই ইজ ইকুয়াল টু হবে হলো এম এক্স বার ডিভাইডেড বাই ইআই, তাই না? তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু হবে হচ্ছে পিএল স্কোয়ার ভাগ 2। তাহলে পিএল স্কোয়ার, আর তাহলে আমাদের 2টা আসবে নিচে চলে আসবে, আর নিচে আগে থেকে কি ছিল? ইআই ছিল, ঠিক আছে। এর সঙ্গে আমাদের কি গুণ হবে? এর সঙ্গে আমাদের গুণ হবে এই যে এক্স বারের ভ্যালু 2/3l, ঠিক আছে। তাহলে পুরোটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে আর পাবা হচ্ছে 2 ইন্টু পিএল স্কোয়ার থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে কি ভাই? দেখো তো আমাদের এই যে এই এল কিন্তু উপরে চলে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এল কিউ হবে, সরি আমাদের এই অংশটা কিন্তু আলাদা। তাহলে এই যে 2/3l, তাহলে এল হচ্ছে হিসেবে উপরে, তাহলে এল হচ্ছে আমাদের এই যে এল কিউব, আর 2 ছিল 2pl কিউব, ঠিক আছে। আর নিচে হচ্ছে 3, তাহলে 6 ইআই, তাই না? তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হচ্ছে পিএল কিউব ডিভাইডেড বাই 3 ইআই, তাই না? তাই কিন্তু তাহলে আমরা যদি এখন আমাদের এই যে দেখো পিএল স্কোয়ার যেটা ছিল এটা কি ছিল? ঋণাত্মক মান, অর্থাৎ আমাদের দেখো ডায়াগ্রামের নিচে অর্থাৎ রেফারেন্স লাইনের নিচে অবস্থান করতেছে, তাহলে এটা কি ঋণাত্মক মান না? তাহলে আমরা এখন ঋণাত্মক মানটা যদি এখানে বসায় দেই তাহলে y ইজ ইকুয়াল টু পাবো হলো মাইনাস পিএল কিউব ডিভাইডেড বাই 3 ইআই। তাহলে এটাই আমাদের, যদি প্রমাণ করতে পারো তাহলে প্রমাণিত, আর যদি দেখাইতে বলে তাহলে তোমরা এইভাবে দেখাই দিবা, ঠিক আছে। তাহলে আশা করতেছি ক্যান্টিলিভার বিমের এই দুই ধরনের ম্যাথ সম্পর্কে তোমরা একদম ফুল ক্লিয়ার আছো। আমরা প্রথমে ক্যান্টিলিভার বিম সম্পর্কে আলোচনা করব, এরপর সামনে যে আমাদের সাধারণভাবে স্থাপিত বিমের যে ডিফ্লেকশন হবে সেটা আলোচনা করব, ঠিক আছে। তো ক্যান্টিলিভার বিমের আসলে হিসাবটা খুবই সহজ, সাধারণভাবে স্থাপিত বিমের যে হিসাবটা আছে ওটা একটু জটিল টাইপের, ঠিক আছে। তো ওটা আমরা সামনেও দেখবো, তোমাদের আশা করতেছি জটিল লাগবে না, আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল, তোমরা নেক্সট ক্লাসটা দেখে নাও। এখন আমি তোমাদের দেখো এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে উদাহরণ 3, এটা তোমাদের 2016 সালে এসেছিল। এই উদাহরণ 3টার সমাধান করাবো। তো এটা সমাধান করলে মোটামুটি আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে হচ্ছে প্রমাণ টাইপের যে ম্যাথগুলো ছিল ওগুলো আমাদের শেষ হয়ে যাবে, এরপর থেকে আমরা মান দিয়ে ম্যাথ করব, ঠিক আছে। তাহলে চলো আগে প্রশ্নটা পরে বুঝি, বোঝার পরে ম্যাথটা সমাধান করি, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোমরা যদি বুঝতে পারো তাহলে আশা করতেছি এই ডিফ্লেকশন সম্পর্কিত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো কি বলছে, যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের উপর এল ভাগ 3 দূরত্ব পরপর 3টি পি লোড দেওয়া আছে, অর্থাৎ পুরো বিমের দৈর্ঘ্য হচ্ছে এল এবং লোড আছে 3টা, সেটা কতটুকু পরপর? এই বিমের 3 ভাগের 1 ভাগ দূরত্ব পরপর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এল ভাগ 3, এখান থেকে এই পর্যন্ত এল ভাগ 3, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল ভাগ 3, ঠিক আছে। অর্থাৎ এল ভাগ 3 দূরত্ব পরপর আমাদের কি আছে? একটা করে লোড আছে। তাহলে এই যেখানে একটা লোড, এখানে একটা লোড, এখানে একটা লোড, ঠিক আছে। এখন আমাদের বলছে যে মুক্ত প্রান্তে ডিফ্লেকশন এবং আমাদের কি বলছে যুক্ত প্রান্ত হতে, অর্থাৎ এটা যুক্ত হবে না মুক্ত প্রান্ত হবে, মুক্ত প্রান্ত হতে দূরত্ব ভিতরে ডিফ্লেকশন নির্ণয় করো। সেখানে আমাদের একটু মিস্টেক আছে, হ্যাঁ। মুক্ত প্রান্ত হতে হবে হচ্ছে এল ভাগ 3
দূরত্বের আমাদের ডিফ্লেকশন বের করতে বলবে। অর্থাৎ তোমরা বইটা একটু খেয়াল করো, এখানে বলা আছে দেখো যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের উপর আমাদের এল ভাগ 3 দূরত্ব পরপর 3টি পিলোড দেওয়া আছে, ঠিক আছে, এবং আমাদের বলছে যে মুক্ত প্রান্তে ডিফ্লেকশন এবং মুক্ত প্রান্ত থেকে এই মুক্ত প্রান্ত থেকে এল ভাগ 3 দূরত্বের ভিতর, অর্থাৎ আমাদের এই যে এখানে এখানে আমাদের ডিফ্লেকশনের পরিমাণ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আরেকবার আমি প্রশ্নটা বলি। প্রশ্ন হচ্ছে বিমের দৈর্ঘ্য হচ্ছে এল, এই বিমের এল ভাগ 3 দূরত্ব পরপর 3টা লোড আছে, একটা হচ্ছে পি, সবগুলো হচ্ছে পি লোড, এবং আমাদের এখন বলছে যে হচ্ছে এই মুক্ত প্রান্তে ডিফ্লেকশনের পরিমাণ এবং মুক্ত প্রান্ত থেকে এল ভাগ 3 দূরত্ব ভিতরে ডিফ্লেকশনের পরিমাণ, ঠিক আছে, দূরত্ব ভিতরে ডিফ্লেকশনের পরিমাণ। তো প্রশ্নটা যদি এখানে একটু মিস্টেক আছে তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিবা, এটা তোমাদের উদাহরণ 3.3, ঠিক আছে। তাহলে এখানে আসো আমাদের বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। তো এইরকম যখন বিমের ওপর একাধিক লোড দেওয়া থাকবে তখন আমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের একাধিক হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা মোমেন্ট বাই পার্ট অনুযায়ী যখন ডায়াগ্রামগুলো ড্র করব সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা ডায়াগ্রাম হবে। আর তোমরা যদি এই ক্যান্টিলিভার বিমের একদম আমরা এসএফডি বিএমডিতে যেভাবে ক্যান্টিলিভার বিম আমরা হচ্ছে এসএফডি বিএমডি ড্র করছিলাম বা বিএমডি ড্র করছিলাম, ওইভাবে যদি একদম সম্পূর্ণ 3টা লোডের একটা বিএমডি ড্র করো অর্থাৎ এসএফডি বিএমডির মতো, তাও হবে। তো আমাদের ওটার থেকে এটাই সহজ হয়, তো আমরা মোমেন্ট বাই পার্ট অনুযায়ী সমাধান করব, আর সম্পূর্ণ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে কিভাবে সমাধান করা লাগে সেটাও আমি সামনে করব, ঠিক আছে। তো মোমেন্ট বাই পার্টস তোমরা জিনিসটার সঙ্গে নতুনভাবে পরিচিত, এটা হচ্ছে প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা বেন্ডিং মোমেন্ট আমাদের ড্র করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা কি জানি, মুক্ত প্রান্তে হচ্ছে বেন্ডিং মোমেন্টের পার্ট 0 হয় এবং আমাদের হচ্ছে সাপোর্টে বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখন দেখো আমরা কি করব, প্রত্যেকটা লোডকে আলাদা আলাদা করে ধরে বেন্ডিং মোমেন্টের হিসাব করব। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, ধরো আমাদের 3টা লোডের মধ্যে প্রথম 2টা লোড আপাতত আমরা ধরলাম যে নাই, ঠিক আছে, নেই, মানে বিমের উপরে 2টা লোড আপাতত নিয়ে ধরো। তাহলে আমাদের লোড আছে কোনটা, শুধু লাস্টের পি লোডটা আছে। তাহলে এই পি লোডটা এখানে আমাদের কি পরিমাণ মোমেন্ট সৃষ্টি করবে, সেটাই হবে আমাদের এই যে নিরপেক্ষ অক্ষ থেকে প্রথম যে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে তার হচ্ছে আমাদের গভীরতা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে প্রথম লোডের জন্য আমরা বেন্ডিং মোমেন্টের মান কিভাবে বের করব, দেখো এখানে আমাদের ধরলাম এই প্রথম 2টা লোড নেই, তাহলে লাস্টের লোডটার জন্য আমরা বেন্ডিং মোমেন্ট হবে কি, আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু বল পি, এম ইজ ইকুয়াল টু হবে কি পি ইনটু, যেহেতু একদম একদম এই বলটা কোথায় একদম লাস্ট, ঠিক আছে একদম লাস্টে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এর দূরত্ব কতটুকু হবে, একদম পুরো বিমের সমান অর্থাৎ এল সমান। তাহলে মোমেন্টের পরিমাণ কি হবে ভাইয়া, পি ইনটু এল। তাহলে এই বলটা আমাদের বিমে এই যে ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট সৃষ্টি করতেছে, ঠিক আছে। তাহলে আমাদের সাপোর্টে কি হবে, সাপোর্টে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট সৃষ্টি হবে এই বলের জন্য। তাহলে আমাদের এই যে আমরা তো জানি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে কি 0, তাহলে আমাদের এই যে সাপোর্টে ইয়ে কি হবে, মোমেন্টের পরিমাণ কি হবে, এই যে পিএল পরিমাণে, কিন্তু সেটা কি হবে আমাদের এই লোডের পরিমাণে, যে লোডের জন্য যে পরিমাণে মোমেন্ট উৎপন্ন হচ্ছে অর্থাৎ পি ইনটু এল পরিমাণ, এটার বিপরীত অর্থাৎ উল্টা পরিমাণে মোমেন্ট আমাদের সাপোর্টে উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে সাপোর্টে উৎপন্ন হবে কি ভাইয়া, সাপোর্টে উৎপন্ন হবে মাইনাস পিএল পরিমাণে মোমেন্ট, ঠিক আছে। তাহলে সেই জন্য এই যে রেফারেন্স লাইন থেকে আমরা প্রথম লোডের জন্য অর্থাৎ এই যে শেষ প্রথম লোড হবে না, শেষ লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি করব, 0 থেকে পিএল পরিমাণ নিচে নেমে আসবো, আর এসে কি করব, এই দুইটা মিলাই দেবো। তাহলে আমরা প্রথম লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম অর্থাৎ মোমেন্টস বাই পার্ট অনুযায়ী, ঠিক আছে। এখন তাহলে আমাদের প্রথম লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা শেষ। এখন আমরা কি করবো ভাই, 2 নাম্বার লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে শেষের লোডটা আর এই প্রথম লোডটা মনে করো এখন নাই, তাহলে আমাদের লোড আছে শুধু কোথায়, এই যে পি এখানে। তাহলে আমাদের এখন যেহেতু এইদিকে লোড নাই, তাহলে বিমটা ধরো আমাদের এদিকে নাই, বিম হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে, ক্যান্টিলিভার ধরলাম হচ্ছে এই পর্যন্তই আছে, যেহেতু এদিকে লোড নাই তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিন্তু এই পর্যন্তই হবে, ঠিক আছে। তোমরা যারা এসএফডি বিএমটা ভালোভাবে কমপ্লিট করছো তারা জানো যে বিমের ক্যান্টিলিভার বিমের উপর যদি এইভাবে লোড দেওয়া থাকে তাহলে বিএমডি ডায়াগ্রামটা এরকমই হয়, লোড পর্যন্তই হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই লোডের জন্য ডায়াগ্রাম কি হবে, লোডের নিচে হবে হচ্ছে 0, আর এই লোডের জন্য যে মোমেন্ট আমাদের এই বিমে সৃষ্টি হবে সেটা আমাদের প্রতিরোধ করবে কি, এই সাপোর্ট। তাহলে সাপোর্টে সেই পরিমাণে বিপরীতমুখী মোমেন্টের সৃষ্টি হবে। তাহলে আসো আগে দেখি যে এই পি লোডটা কি পরিমাণে মোমেন্ট সৃষ্টি করতেছে, তারপরে তো আমরা বুঝতে পারবো যে ওই সমপরিমাণ মোমেন্ট আমরা সাপোর্টে বিপরীত দিকে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এম ইজ ইকুয়াল টু কি হবে ভাই, এই ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু হবে, বল তো পি আছে, জাস্ট আমাদের দূরত্বটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। দূরত্বটা কি হবে দেখো, এখানে এল ভাগ 3
প্লাস এল ভাগ থ্রি পরিমাণের দূরত্ব, অর্থাৎ এই যেখান থেকে এ পর্যন্ত এল ভাগ থ্রি, এখান থেকে এ পর্যন্ত এল ভাগ থ্রি। তাহলে তোমরা যদি এটা লসাগু করো তাহলে নিচে আসবে থ্রি, উপরে আসবে এল প্লাস এল, তাহলে ফাইনাল তোমার দূরত্ব পাবা হচ্ছে 12 ভাগ থ্রি। তাহলে এর সঙ্গে আমাদের কি করতে হবে 12 ভাগ থ্রি গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে 2 নাম্বার বলের জন্য আমরা সাপোর্টে কি পাবো, আমরা ধরো এটা তো হচ্ছে এই বলের জন্য মোমেন্ট পেলাম p ইন্টু 12 ভাগ থ্রি, ঠিক আছে। তাহলে এই সমপরিমাণ মোমেন্ট আমাদের কি হবে সাপোর্টে বিপরীত দিকে উৎপন্ন হবে, তাই না। তাহলে এটার বিপরীত দিকে মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা যেহেতু দিকে করিচ্ছে তাহলে এটা সাপোর্টে কি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রতিরোধী মোমেন্ট সৃষ্টি হবে। তাহলে আমাদের এটা হবে হচ্ছে -2/3 আগে লিখলাম, আর পিএলটা আমরা আলাদা করে লিখলাম। তাহলে দেখো এই যে 2/3 পিএল পরিমাণ আমাদের এখানে প্রতিরোধী মোমেন্ট উৎপন্ন হচ্ছে, সেই জন্য আমরা ডায়াগ্রামটা কি হচ্ছে রেফারেন্স লাইন থেকে নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের বল পর্যন্ত যে অর্থাৎ এখন তো আমাদের মুক্ত প্রান্ত এটাতে, তাই না, এই বলের নিচে। তাহলে যেহেতু আমরা এই দুইটা বল যখন কল্পনা করতেছি না, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের এখানে তো 0 হবে, আর এখানে আমাদের হচ্ছে পি 2/3 পিএল পরিমাণ নিচের দিকে আসবে। এই দুইটা মিলে দিলে আমরা 2 নাম্বার লোডের জন্য মোমেন্টস বাই পার্ট ড্র করে ফেললাম। এখন আসো আমাদের যে 3 নাম্বার লোড আছে সেম ভাবে কি হবে, আমরা ধরলাম এখন এই প্রথমে লাস্টের দুইটা লোড নাই, তাহলে আছে কোনটা শুধু এই যে 3 নাম্বার লোডটা। তাহলে 3 নাম্বার লোডের নিচে আমাদের বেন্ডিং মোমেন্টের পরিমাণ হবে 0, এবং এই 3 নাম্বার লোডের কারণে যে মোমেন্ট উৎপন্ন হবে সেটার বিপরীত সেটার প্রতিরোধী মোমেন্ট আবার কে দিবে, এই সাপোর্ট দিবে। সেই প্রতিরোধী মোমেন্টের জন্য আমাদের নিচের দিকে আসতে হবে, যেহেতু এই বলটা পজিটিভ মোমেন্ট দিবে আর সাপোর্ট হচ্ছে বিপরীতমুখী অর্থাৎ নেগেটিভ মোমেন্ট দিবে, ঠিক আছে। তাহলে আসলে এই বলের জন্য আমরা মোমেন্ট বের করি, তাহলে এই বলের জন্য মোমেন্ট কি হয় বলতো পি, তাহলে দূরত্ব এখন কি এল ভাগ থ্রি, তাহলে মোট মোমেন্ট কি হবে ভাইয়া পি এল ভাগ থ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের এই বলের জন্য। তাহলে এই বলের জন্য সৃষ্ট মোমেন্টকে প্রতিরোধ করবে কে, অবশ্যই এই ক্যান্টিলিভার বিমের সাপোর্টটা প্রতিরোধ করবে। তাহলে সাপোর্টে কিন্তু আমাদের বিপরীত দিকে মাইনাস অর্থাৎ নেগেটিভ মোমেন্ট সৃষ্টি হবে মাইনাস পি এল ভাগ থ্রি। সেই জন্য আমরা এই রেফারেন্স লাইনের নিচে আসলাম, এসে এই যেখানে 0 এখানে হচ্ছে পিএল ভাগ থ্রি, ঠিক আছে। এই যে পিএল ভাগ থ্রিটা মিশে গেছে এখানে, এটা মিলে দিলেই আমাদের 3 নাম্বার লোডের জন্য মোমেন্টস বাই পার্ট ড্র করা হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এক্ষেত্রে কিভাবে ড্র করবে সেটা একবার দেখা দিই। প্রথমে আগে বিমটা তোমরা উপরে ড্র করে নিবা, ঠিক আছে। বিমটা এভাবে আগে ড্র করে নিবা, এখানে একটা লোড, এখানে একটা লোড, এখানে একটা লোড, ঠিক আছে। এরপর নিচে তোমরা ডিফ্লেকশনটা দেখাবো বিমের, এভাবে ডিফ্লেকশন হবে। তাহলে এটা আমাদের হচ্ছে ধরো ম্যাক্সিমাম হচ্ছে এটা। এরপর হচ্ছে আমাদের নিচে তোমরা মোমেন্টস বাই পার্ট অনুযায়ী লোডগুলোর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে দেওয়া। প্রথম লাস্টেরটার জন্য এইভাবে, তারপরেরটার জন্য আমাদের এই যে এই পর্যন্ত না, তাহলে এখান থেকে আমাদের এই যে দেখো এটা হবে হচ্ছে এভাবে তোমরা সবগুলো ড্র করবা, চিত্রে যেভাবে দেখতে পারতেছো ড্র করে নিবা, ঠিক আছে। এখন তাহলে আমাদের কাজ কি হবে ভাইয়া, এর আগে যতগুলো আমরা দেখলাম সেখানে আমাদের একটা মাত্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা ক্ষেত্র ছিল, ঠিক আছে। এখন আমাদের একাধিক ক্ষেত্র আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেটা আসলে দেখি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাইয়া, সেক্ষেত্রে আমাদের কিন্তু এম এর ভ্যালুগুলো আলাদা আলাদা করে বের করতে হবে, অর্থাৎ এটার জন্য আলাদা হবে, এটার জন্য আলাদা হবে, এটার জন্য আলাদা হবে, এবং ভরকেন্দ্র এগুলোর জন্য আলাদা আলাদাই হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরলাম এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, ঠিক আছে। তাহলে A1 এর জন্য আমরা ক্ষেত্রফল বের করে আসো। A1 ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু এখানে ভূমি কি ভাইয়া, ভূমি হচ্ছে আমাদের পুরো দৈর্ঘ্য একদম বিমের, এটার জন্য তাহলে আমাদের এটা হবে হচ্ছে এল ইন্টু উচ্চতা কতটুকু ভাই, দেখো তো এই যে পিএল পরিমাণে উচ্চতা, তাহলে এখানে আমাদের পিএল। তাহলে এটা যদি তোমরা সম্পূর্ণ হিসাব করো তাহলে A1 পাবা হলো PL স্কয়ার ডিভাইডেড বাই 2, তাই না। এই যে উপরের এল আর এল গুণ করে এল স্কয়ার হয়ে গেল, আর পি ছিল এখানে পি থাকলো, আর 2টা নিচে ছিল 2 চলে গেল। এখন আমরা কি করব 2 নাম্বার ক্ষেত্রের জন্য বের করব, অর্থাৎ এটার জন্য। তাহলে এটার জন্য কি হবে, সেম এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, তাহলে এটা কি হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে এই ক্ষেত্রে কি, দেখো তো ভূমি হচ্ছে আমরা এই ক্ষেত্রে পাইছিলাম হচ্ছে, আমরা এখানে যে দেখাইলাম তোমাদের যোগ করে, এই যে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা ভূমি পাইছিলাম হচ্ছে 12/3। তাহলে এটার জন্য ভূমি কি হবে, ভূমি হচ্ছে আমাদের হবে হলো 12/3, 12/3। তাহলে ভূমি পাইলাম। এখন এটার উচ্চতা কি ভাইয়া, এটার উচ্চতাও আবার দেখো 2PL/3, তাই না। তাই কিন্তু 2L কিভাবে আসলে এখানে ভূমি দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত L/3, এখান থেকে এই পর্যন্ত আবার L/3। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে, দুইটার যোগ করে যেটা পাবো অর্থাৎ 12/3 হবে না, 12/3 হবে কিন্তু। আর মোমেন্ট হিসাব করে আমরা পাইছিলাম 2/3 PL। তাহলে এটা যদি তোমরা পুরোটা হিসাব করো তাহলে এটু তোমরা পাবা কি, এখানে হচ্ছে 3 3 9 আর 9 2 18, ঠিক আছে। আর উপরে আসবে হচ্ছে এখানে আছে হলো একটা এল, আর এখানে আমাদের আছে একটা এল, ঠিক আছে। তাহলে দুইটা মিলে কি হবে, এল স্কয়ার হবে। আচ্ছা নিচেরটা আগে লিখি 18, আর উপরে হবে হচ্ছে আমাদের কত 2 × 2 4,
আর পিএল স্কোয়ার, ঠিক আছে, এটাই কিন্তু আসবে। তাহলে তোমরা যদি এটা কাটাকাটি করো তাহলে a2 পাবা হলো কত, a2 পাবা হলো 2pl স্কোয়ার ভাগ 9, তাই না? তাহলে এখন আসলে আমরা a3 হিসাব করে ফেলি। এই ম্যাপটা যদিও একটু বড়, আমাদের এই পেজে সম্পূর্ণ হবে না, আমাদের আরেকটা পেজে এটা করতে হবে। আমরা আগে প্রথম অংশটুকু শেষ করি, তারপরে আমাদের পরের অংশটুকু করব। তাহলে a3 কি, দেখো a3 হচ্ছে আমাদের এই যে ছোট ত্রিভুজ, সব থেকে ছোট ত্রিভুজ যেটা সেটা। তাহলে এটার ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু, এটার ক্ষেত্রে ভূমি কি, ভূমি হচ্ছে এই দেখো এখান থেকে এই পর্যন্ত l ভাগ 3। ভূমি গুণন উচ্চতা কি ভাই, দেখো তো উচ্চতা হচ্ছে আমাদের পাইছি হচ্ছে আমরা এখানে কি পেলাম, পিএল ভাগ 3 পাইছি মেবি, হ্যাঁ পিএল ভাগ 3 পাইছি। তাহলে পিএল ভাগ 3 পাইছি। তাহলে তুমি যদি এটা হিসাব করো তাহলে এটা আসবে কত, এটা আসবে হলো, আমরা এটা একটু সাইডে লিখি, হ্যাঁ এটা কোথায় লেখা যায়, উপরে লিখি। তাহলে a3 তুমি পাবা হলো, এই যে নিচে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3 মিলা হবে 18, তাহলে 18 আর উপরে থাকবে হচ্ছে কি এল ইন্টু এল মিলে এল স্কোয়ার আর পি থাকবে, তাহলে পি এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা 3 নাম্বার সেকশনের জন্য পাইলাম। এখন আসো আমরা একটু এই এক্স এর ভ্যালুগুলো অন্য জায়গায় বের করে ফেলি, যেহেতু আমাদের জায়গা একটু শর্ট। তাহলে এখানে আমরা কি করবো, তখন x1 অর্থাৎ এই যে প্রথম ক্ষেত্রের জন্য মাপন বিন্দু থেকে, এখানে মাপন বিন্দু কোনটা দেখো তো ভাই, আমরা বি বিন্দু থেকে কিন্তু ডিফ্লেকশনটা মাপতেছি, তাই না? এই যে বি বিন্দু থেকে ডিফ্লেকশনটা মাপতেছি, ঠিক আছে। তাহলে মাপন বিন্দু থেকে আমাদের ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে মাপন বিন্দু এখানে হচ্ছে বি, এবং বি থেকে এই ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে, চূড়া থেকে সমকোণের দিকে গেলে 2/3 থাকে, 2/3 ইন্টু ওই বাহু, তাহলে এই বাহুর মান কত, এখানে আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রে এল, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের প্রথম ক্ষেত্রফলের জন্য ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। এবার x2 কি হবে, x2 হবে, দেখো x2 হবে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের জন্য। এই বিষয়টা, এই জায়গাটা একটু খুব ভালোভাবে তোমরা খেয়াল করো, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের একটু কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তো আমাদের ভরকেন্দ্র হিসাব করতে হবে কই থেকে ভাইয়া, মাপন বিন্দু থেকে যে ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যে ক্ষেত্রের জন্য হিসাব করতেছি আর কি, ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে মাপন বিন্দু হচ্ছে আমাদের বি অর্থাৎ এই পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট থেকে এই ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত যেতে হবে। তাহলে একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এর ভরকেন্দ্র পর্যন্ত যাব ঠিক আছে, কিন্তু তার আগে তো আমাদের এতটুকু দূরত্ব যাওয়া লাগবে, তাই না? এতটুকু দূরত্ব আগে যাওয়া লাগবে না, মাপন বিন্দু থেকে যাওয়া লাগবে কিন্তু। তাহলে এতটুকু দূরত্ব কত ভাইয়া, এল ভাগ 3 পরিমাণে। এল ভাগ 3 পরিমাণ হচ্ছে এই যে এতটুকু দূরত্ব, দেখো বিমের এই যেখানে দেখো এতটুকু হচ্ছে এল ভাগ 3 পরিমাণ দূরত্ব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত যাব, তাহলে আমরা মাপন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পাবো, ঠিক আছে। এমন কিন্তু না যে চূড়া থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, চূড়া থেকে কিন্তু না, আমাদের মাপন বিন্দু থেকে যেতে হবে। তাহলে মাপন বিন্দু এখানে, তাহলে মাপন বিন্দু থেকে আগে এই পর্যন্ত আসি, তারপরে আমরা এর চূড়া থেকে ভরকেন্দ্র পর্যন্ত যাব, ঠিক আছে। তাহলে মাপন বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এল ভাগ 3, এর সঙ্গে আবার যোগ হবে এই ত্রিভুজের ভূমির 3/2 অর্থাৎ 2/3। এর ভূমি কি ছিল ভাই, এর ভূমি ছিল হচ্ছে আবার 2/3 এল, ঠিক আছে। এই দেখো আমরা ভূমি কিন্তু যোগ করে পাইছিলাম কি 12/3, ঠিক আছে। তাহলে আমাদের এটা এর সঙ্গে কি করতে হবে, গুণ করে দিতে হবে, অর্থাৎ 2/3 এল। তাহলে এটা যদি তুমি পুরোটা ক্যালকুলেশন করো তাহলে 2 নাম্বার সেকশনের জন্য মাপন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পাবা। তাহলে এটা আসলে দেখি কি হয়, এখানে আমাদের 3 আছে হচ্ছে নিচে, একটা দুইটা তিনটা, তাহলে 3 কত হবে, 27 হবে, 3 লং 3 3 9 আর 3 লং 27, ঠিক আছে। তাহলে 27 উপরে আসার উপরে ছিল দেখো কি দুইটা 2 ছিল, তাহলে 4 আর আসবে হচ্ছে এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা 2 নাম্বার যে সেকশনটা আছে তার জন্য ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত পাইলাম, তার জন্য ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পাইলাম হলো হচ্ছে তোমার 4/4 এল স্কোয়ার ভাগ কত, 4 এল স্কোয়ার ভাগ 27, এটা কি ঠিক আছে? ও সরি, আমাদের এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেছে এখানে, কিন্তু এই যে l/3 কিন্তু যোগ অবস্থায় ছিল, আমরা কিন্তু গুণ করে দিচ্ছি, এটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে আমাদের আগে এইটুকু হিসাব করে আসো, তাহলে l ভাগ 3 আর এখানে আমাদের হচ্ছে প্লাস উপরে হচ্ছে 4l আর নিচে 3 3 9, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, দেখো তো 9, আর উপরে তাহলে আমাদের থাকতেছে কি, দেখো এই 3 দিয়ে এটাকে ভাগ করলে হয় 3, তাহলে 3l আর এটা হচ্ছে 4l, ঠিক আছে। আমাদের কিন্তু একটু ভুল হয়ে গেছিল, তোমরা একটু কারেকশন করে নাও, এগুলো একটু সাবধানে করবা, হ্যাঁ আমাদের যোগ ছিল আমরা ভুলে গুণ করে দিয়েছি সবগুলা। তাহলে এটা আসবে হচ্ছে 7l ডিভাইডেড বাই 9, ঠিক আছে। তাহলে 2 নাম্বার সেকশনের জন্য আমাদের মাপন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে কি 7l ভাগ 9, ঠিক আছে। তাহলে আমরা দুইটা ক্ষেত্র বুঝলাম, এখন আসলে 3 নাম্বার ক্ষেত্রের জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি।
তাহলে 3 নাম্বার ক্ষেত্র থেকে মাপন বিন্দু পর্যন্ত দূরত্ব কি হবে দেখো তো, আমাদের এই যে মাপন বিন্দু হচ্ছে এটা, এখান থেকে আগে আমাদের এই ক্ষেত্র পর্যন্ত তো আসতে হবে, তাই না? আসতে হবে কিন্তু। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে কি দেখো 12/3, ঠিক আছে, প্লাস এখন এর সঙ্গে আমাদের কি করতে হবে, এর ভূমির 3/2 ভাগে যেতে হবে। তাহলে 2/3 এর ভূমি কত ভাইয়া, L/3 পরিমাণ। এই দেখো এটুকু হচ্ছে কত, এই যে L/3 পরিমাণে, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে আবার জানি ভুল হয় না, জানি এখানে দেখো এখানে কিন্তু যোগ আছে, হ্যাঁ, +9 12, ওকে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে নিচে থাকবে 9, এখানে আসবে হচ্ছে 6L + 12, ঠিক আছে। তাহলে এটা আসবে হচ্ছে কত দেখো তো, এটা আসবে হলো, ঠিক আছে, 8L/9, তাই না? তাই কিন্তু। তাহলে আমরা কিন্তু দেখো x1 x2 এবং x3 পেয়ে গেলাম। তাহলে আমরা খুব সহজেই এখন কি করতে পারবো ভাইয়া, খুব সহজেই এখন আমরা মুক্ত প্রান্তের জন্য প্রতিসরণ কোণ, সরি স্লোপ কোণ বলো বা ডিফ্লেকশনের পরিমাণ বলো, আমরা কিন্তু বের করতে পারবো। তো এই ক্ষেত্রে সূত্রের মধ্যে হালকা একটু ভিন্নতা আসবে, কিরকম হালকা। তো সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের ওয়াই বারের সূত্র হবে হচ্ছে এইরকম, যে প্রত্যেকটা ক্ষেত্রকে আলাদা আলাদা করে আগে উপরে লিখব, এ m1 x1 আবার প্লাস এ m2, অর্থাৎ আমরা ভর কেন্দ্র যেভাবে নির্ণয় করছিলাম না, প্রায় কাছাকাছি, হ্যাঁ, মানে ওই টাইপেরই আর কি। যতগুলো আমাদের সেকশন আছে সবগুলোর জন্য আমরা মোমেন্ট মাপন বিন্দুর সাপেক্ষে ওই ক্ষেত্রের মোমেন্টের পরিমাণ কি করব, উপরে যোগ করে দেব, ঠিক আছে। এরপর আছে হচ্ছে x2 ছিল এখানে m3 x3, ঠিক আছে। পুরোটাকে ভাগ করে দিতে হবে কি দিয়ে, ইআই দিয়ে, তখন আমাদের সূত্র হবে এরকম, ঠিক আছে। অর্থাৎ একাধিক ক্ষেত্র থাকলে একাধিক ক্ষেত্রের আমাদের মাপন বিন্দুর সাপেক্ষে মোমেন্টগুলোর যোগফল ভাগ হচ্ছে ইআই, ঠিক আছে। তাহলে আসলে আমরা এখানে মানগুলো বসাই দিয়ে হিসাব করলেই আমরা ওয়াই বারের মান পেয়ে যাব। তাহলে ওয়াই বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, দেখো তো এখানে কি, প্রথমে am1 এর মান কত দেখো তো, a1 এর মান হচ্ছে p(l²/2), তো আমাদের ভগ্নাংশের নিচে যে মানগুলো ছিল আমরা আগে সেগুলো নিচে পার করে দেব। তাহলে p(l²) আর 2 ছিল নিচে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এর সঙ্গে আমাদের গুণ কি হবে x1, তাহলে ভাই দেখো তো x1 কি পাইছিলাম 12/3, তাই না, 12/3। তাহলে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 3, এখন হচ্ছে যোগ, হ্যাঁ, ভুলেও জানি আবার গুণ দিয়ে দিও না। যোগ কি হবে, যোগ হবে হচ্ছে আমাদের দেখো তো কি, আচ্ছা এই ক্ষেত্রে মনে হয় আমরা এগুলো আগে নিচে দিয়ে দিতে পারবো না, কারণ আমাদের এখানে কি আছে, এগুলো যোগ অবস্থায় আছে, হ্যাঁ, তোমরা একটু এটা দেওয়া যাবে না, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে, দেখো ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে p(l²) ভাগ কি ছিল 2, ওকে। তারপর আমাদের এর সঙ্গে গুণ ছিল হচ্ছে এই যে 2/3l, অর্থাৎ 12/3 প্লাস, এই প্লাস থাকার কারণে আমরা ডাইরেক্ট এই যে নিচের মানগুলো নিচে দিয়ে দিতে পারলাম না, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, 2 নাম্বার ক্ষেত্রের জন্য নেব। 2 নাম্বার ক্ষেত্রের জন্য a2 এর মান কত দেখো তো, a2 ইজ ইকুয়াল টু 4pl² ভাগ, আচ্ছা কাটাকাটি করার পরে আসছে হচ্ছে 2pl² ভাগ 9, তাহলে 2pl² ভাগ 9। তো আমাদের এটা ছোট হয়ে যাচ্ছে জায়গাটা, আমি একটু এই লাইনটাকে নিচে বর্ধিত করলাম, এই লাইনটাকে নিচে নিয়ে আসলাম, এখান থেকে ধরো সামনের দিকে যেহেতু জায়গা নেই, এই লাইনটাকে আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা কি করব, a2 এর মান বসাইছি, তাহলে এখন আমাদের x এর মান বসানো লাগবে, ইনটু হচ্ছে আমাদের x2 এর মান কত, x2 এর মান হচ্ছে দেখো, x2 এর মান পাইছে হচ্ছে 7l/9, তাহলে 7l/9, ঠিক আছে। এর সঙ্গে আবার যোগ হবে কি m3 পাইছি কত দেখো, এই যে m3 পাইছি pl² ভাগ 18, তাহলে pl² ভাগ 18, হিসাবটা যদিও একটু বড় কিন্তু মানগুলো জাস্ট বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের x3 মান কত দেখো, x3 মান আমরা পাইছি হচ্ছে 8l/9, তাহলে 8l/9 এই পর্যন্ত আমরা বসে দিলাম, আর আগে থেকে আমাদের নিচে ছিল হচ্ছে ইআই, ঠিক আছে। অর্থাৎ এই সম্পূর্ণ অংশের নিচে হচ্ছে ইআই, সূত্র দেখে তোমরা বুঝতে পারছো, যদিও এখানে একটু এই লাইনটা এই সাইডে হয়তো জায়গা না থাকার কারণে আমি নিচে লিখছি, ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণ অংশ যদি তোমরা হিসাব করো, হ্যাঁ, হিসাব করলে পাবা হলো, আমি হিসাবটা যদি এখানে জায়গা হচ্ছে না জন্য দেখাতে পারতেছি না, তোমরা একটু নিজেরা হিসাবটা করবা। অর্থাৎ এই যে লসাগু করবা আগে, এগুলো গুণ করে দিবা, গুণ করে দিয়ে সবগুলো লসাগু করলে তোমরা কিন্তু, অর্থাৎ যোগ করে দিলে কিন্তু মানটা পেয়ে যাবা। যোগ বিয়োগ তো আমার দেখানোর মনে হয় না কোনো প্রয়োজন আছে, তোমরা এখন এগুলো যোগ বিয়োগ করে নিতে পারবা। তাহলে আমি জাস্ট এখানে দেখাই দিই কি হবে, হিসাব করার সর্বশেষে আসবে হচ্ছে
PL কিউব 5PL কিউব ডিভাইডেড বাই 9 EI। এখন আমাদের এখানে কি করতে হবে, দেখো তো আমাদের ক্ষেত্রগুলো সব নেগেটিভ ক্ষেত্র ছিল, সেই জন্য আমাদের এখানে মাইনাস বসাই দেবো। ঠিক আছে, তাহলে ওয়াই বারটা আমরা কি দিয়ে দেবো, মাইনাস দিয়ে দেবো। এই এখানে মাইনাস দিয়ে 5PL কিউব ডিভাইডেড বাই 9 EI। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মুক্ত প্রান্তে ডিফ্লেকশনের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে একটা অ্যান্সার কিন্তু আমাদের শেষ, এখন আরেকটা পার্টের অ্যান্সার আমাদের করতে হবে। তো ম্যাথটা যদিও বড়, তোমরা যদি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করতেছি সামনে আর কোনো ম্যাথে সমস্যা হবে না। তো অবশ্যই ম্যাথটা তোমরা সম্পূর্ণ দেখো এবং শেষ করো। ঠিক আছে, তা আসো আমরা একটু নতুন স্লাইড নিয়ে সেটাতে দেখানোর চেষ্টা করি। আমি অন্য একটা স্লাইড নিচ্ছি, যদিও আমাদের চিত্র দরকার আছে সেজন্য আমি এটা ছোট করে নিই। হ্যাঁ, তাহলে এটা আমি সাইডে নিই। তাহলে এখন দেখো আমাদের 2 নাম্বার অংশ কি বলছিল, যে মুক্ত প্রান্ত হতে L/3 অংশ ভিতরে ডিফ্লেকশনের পরিমাণ, অর্থাৎ আমাদের এই ডিফ্লেকশনটা বের করতে বলছে। ঠিক আছে, যে এতটুকু। তাহলে ভাই এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এই জায়গার ডিফ্লেকশনটা মাপতে হবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বি পয়েন্ট আর একদম চূড়ায় নিলে হবে না। ঠিক আছে, তো কখন আমরা চূড়ায় নেব, যখন আমাদের ম্যাক্সিমাম বের করতে বলবে, অথবা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে বের করতে বলবো, তখন আমরা বি বিন্দুটা শেষে নিব, একদম মাথায় নিব, বি স্পর্শকটা আর কি। এখন আমরা কি করব, এই স্পর্শকটা এই যে এখানে নিব। তাহলে এখান থেকে বি বিন্দু থেকে মাপন বিন্দু, অর্থাৎ বি বিন্দু থেকে এই যে এই স্পর্শক পর্যন্ত উলম্বিক দূরত্বটাই হবে তখন আমাদের এই যে মুক্ত প্রান্ত থেকে L/3 অংশ ভিতরে ডিফ্লেকশনের পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন এই যে মুক্ত প্রান্ত থেকে L/3 অংশ ভিতরে ডিফ্লেকশনের যে পরিমাণ y2 ধরলাম এটা, সেটার পরিমাণ আমরা এখন কিভাবে বের করব সেটা তোমরা এখন দেখো। ঠিক আছে, তো বেসিক জিনিস যেটা তোমাদের আমি বুঝাইছিলাম, যে আমাদের কি করতে হবে, আমাদের ডিফ্লেকশন নির্ণয় করার জন্য আমাদের ক্ষেত্রফল কতটুকু নিতে হবে, যে দুইটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী ক্ষেত্রের ক্ষেত্রফল নিতে হবে, তাই না? তাহলে এখানে আমাদের স্পর্শক বিন্দু কোথায় কোথায়, যে এখানে একটা আর এখানে একটা, তাই না? তাই কিন্তু তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নিতে হবে এই যে এই লাইন থেকে এই যে এই বিন্দুর মধ্যবর্তী যতটুকু আছে, অর্থাৎ এই যে এই মাথাটুকু তখন বাদ পড়ে যাবে। ঠিক আছে, কারণ কি, এটা তো বিন্দুর বাহিরে, আমাদের স্পর্শক বিন্দুর বাহিরে না ওই ক্ষেত্রটা, স্পর্শক বিন্দুর কিন্তু বাহিরে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্র হবে এখন কতটুকু, এই যে সামনের এতটুকু। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের এখন এই অংশটুকুর ক্ষেত্রফল কি করতে হবে এবং ভরকেন্দ্র বের করতে হবে কিসের সাপেক্ষে, এই যে মাপন বিন্দু এই জায়গার বি এর সাপেক্ষে। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো তো এখানে যে ক্ষেত্রটা আছে সেটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র হয়ে গেল, কারণ ত্রিভুজের মাথাটা তো কেটে গেছে, তাই না? তাহলে কেটে যাওয়ার ফলে যেহেতু একটা ট্রাপিজিয়াম হয়ে গেল, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্ষেত্রটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, কারণ ট্রাপিজিয়ামের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র আমরা জানি না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রটাকে এইভাবে এখান থেকে একটা লাইন টেনে দেবো। ঠিক আছে, তাহলে নিচেরটা হয়ে গেল ত্রিভুজ, উপরেরটা হয়ে গেল কি চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে আসলে এখন নাম দিই আমরা এগুলোর, এখন এটার নাম দিলাম A1, এটার নাম দিলাম A2, এটা A3, আর এটা হচ্ছে আমাদের A4। ওকে, আশা করতেছি বুঝতে পারতেছো, চিত্রটা যদি একটু হিজিবিজি হয়ে গেছে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের ভাইয়া দেখো তো A1 এর মান বের করার জন্য আমাদের কি লাগবে, এই যে এই বাহুটার মান জানা লাগবে, অর্থাৎ এই যে এতটুকু। ঠিক আছে, তাহলে এই জায়গার যে এতটুক মান, এটা কি আমাদের এই যে বিমের এই জায়গার বেন্ডিং মোমেন্টের মান না, এই জায়গার এই সেকশনে। তাহলে এই সেকশনে যদি আমরা বেন্ডিং মোমেন্টের মানটা বের করতে পারি, তাহলেই তো আমরা বলতে পারবো যে এই বাহুর মান কত, তাই না? তাহলে আমাদের বিমের যখন আমরা কোনো একটা পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বের করব, তো সেই ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট বের করার নিয়ম যেটা আমি তোমাদের বলছিলাম এর আগেও, যে ওই পয়েন্টের বামে অথবা ডানে যতগুলো বল আছে সেগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফলই হবে ওই জায়গার বেন্ডিং মোমেন্টের পরিমাণ। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের কোন দিকে হিসাব করা সহজ হবে, বাম দিকে নাকি ডান দিকে? ডান দিকে হিসাব করা সহজ হবে কিন্তু, কারণ বাম দিকে আছে একটা দুইটা একাধিক বল আছে, আর ডান দিকে আমাদের কয়টা, দেখো তো মাত্র এই যে পি একটা বল আছে। তাহলে আমরা কি করব, এই পয়েন্টে অর্থাৎ এই যে পি লোডের নিচে আমাদের মোমেন্টের পরিমাণ হিসাব করব কিভাবে, এই পি লোডের বা এই জায়গার ডান পাশে যে বলগুলো আছে সেগুলোর মোমেন্টের হিসাব করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আসলে আমরা হিসাব করি। এক্ষেত্রে আমাদের হিসাবটা কিভাবে হবে, এই জায়গাতে আমরা মোমেন্ট নিব। ঠিক আছে, এই বিন্দুতে। তাহলে এই বিন্দু থেকে এই লোড, এদিকে লোড কয়টা আছে, একটা লোড আছে, সেটা হচ্ছে কি মোমেন্ট এম ইজ ইকুয়াল টু কি হবে, তখন এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে যে বল আছে সেই বল এবং সেই বল পর্যন্ত দূরত্ব কত, L/3 পরিমাণে। ঠিক আছে, L/3 পরিমাণে, তাহলে এটা আসবে হচ্ছে PL/3। সেটা কোন জায়গার মোমেন্টের পরিমাণ, এই যে বিম থেকে L/3 অংশ ভিতরের দিকে, অর্থাৎ এই যে এই সেকশনে আমাদের মোমেন্ট হবে হচ্ছে PL/3 পরিমাণে। ঠিক আছে, তাহলে এই PL/3 হবে হচ্ছে আমাদের এই যে এই বাহুর মান। তাহলে এই বাহুর মান হবে কি ভাইয়া, PL/3। ঠিক আছে, দেখো তোমাদের বইয়েও এটাই আছে। তাহলে এখন আমরা কি করব, সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। ওকে,
তাহলে আমরা কি পাইলাম, এই যে এই ছোট বাহুটার মান পাইলাম কত, পিএল ভাগ 3। ওকে, আরেকটা জিনিস আমি একটু এখানে শেষ করি তারপরে শুরু করি। তাহলে আমাদের দেখো তো এই পুরো বাহুটা ছিল কি পিএল পরিমাণ, পিএল পরিমাণ, অর্থাৎ এই যে 0 0 থেকে এই যে এখান পর্যন্ত আমাদের কি ছিল, পিএল পরিমাণ। ঠিক আছে, তাহলে পিএল পরিমাণ থেকে যদি আমাদের এখান থেকে এই পরিমাণে পিএল ভাগ 3 পরিমাণে হবে, তাহলে নিচের টুকু কতটুকু হবে সেটা আমরা বের করি। তাহলে উপরের টুকু যদি আমরা বাদ দিয়ে দিই এইটুকু, তাহলে তো আমরা নিচের টুকু পাবো, তাই না? তাহলে এখান থেকে আমরা পিএল ভাগ 3 পরিমাণে বাদ দিয়ে দিই, তাহলে লসাগু হবে হচ্ছে 3। তাহলে এর নিচে যেহেতু কিছু নেই, তাহলে এটা আসবে হচ্ছে 3PL মাইনাস পিএল। ওকে, তাহলে এটা আসবে কি 2PL ভাগ 3, অর্থাৎ এই যে নিচের বাহুটা, ত্রিভুজের যে বাহুটা গভীরতাটা বা উচ্চতাটা, সেটা হবে হচ্ছে 2PL ভাগ 3। তো বিষয়গুলো একটু বেসিক থেকে বোঝার চেষ্টা করো, ভিডিওটা দরকার হয় আটকে আটকে নিজে নিজে একটু ভাবো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবা। তাহলে আমরা কি পাইলাম, এখানে এই বাহুর মানও পাইলাম, এই বাহুর মানও পাইলাম। ঠিক আছে, আর এটা ভাগ করলাম কি জন্য, কারণ আমরা ট্রাপিজিয়ামের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র জানি না। তাহলে এক্ষেত্রে এখন আমরা কি করবো ভাইয়া, দেখো তো A1 ইজ ইকুয়াল টু হবে কি, এটার ভূমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে, এখান থেকে এই পর্যন্ত L ভাগ 3, এখান থেকে এই পর্যন্ত L ভাগ 3, তাহলে দুইটা যোগ করলে হবে হচ্ছে 2L ভাগ 3, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত ভূমি হবে হচ্ছে 2L ভাগ 3। ঠিক আছে, যেটা আমি তোমাদের আগেও দেখাইছি। এর সঙ্গে গুণ কি হবে, এটা যদি আমাদের ভূমি হয়, দৈর্ঘ্য হয়, তাহলে প্রস্থ কি হবে, এই যে এই বাহু আয়তক্ষেত্রটার জন্য, এটা হবে হচ্ছে PL ভাগ 3। ওকে, তাহলে এটা যদি আমরা হিসাব করি, তাহলে মান পাবো হলো, নিচে গুণ করলে আসতেছে 9 আর উপরে গুণ করলে আসতেছে 2PL স্কোয়ার। ওকে, তাহলে A1 আমরা পেয়ে গেলাম। এখন আমরা A2 বার করব। এটুর জন্য কি করতে হবে, দেখো এটুর জন্য আমাদের কি করতে হবে, এই যে নিচের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে কতটুকু, ভূমি হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 2L ভাগ 3 পরিমাণে। ওকে, এর সঙ্গে গুণ হবে ভূমি, এটার জন্য সরি 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত কি ত্রিভুজের ভূমি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গভীরতা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটু আগে কি দেখলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভূমি হচ্ছে 12 ভাগ 3। তাহলে এই যে ভূমি 12 ভাগ 3 আর সূত্রের হাফ ইন্টু হচ্ছে গভীরতা কতটুকু, ত্রিভুজের জন্য গভীরতা হচ্ছে আমাদের একটু আগে তোমাদের আমি বের করে দেখাইলাম, এই যে পিএল থেকে, অর্থাৎ পুরোটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পিএল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পিএল ভাগ 3। ওকে, তাহলে পিএল থেকে যদি পিএল ভাগ 3 বাদ দেই, তাহলে যে ত্রিভুজের যে গভীরতা সেটা কিন্তু পাচ্ছে, সেটা হচ্ছে 2PL ভাগ 3। ওকে, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 2PL ভাগ 3, এটা আমরা পাইলাম। এখন আমরা কি করবো, এটা হিসাব করব। আসো, হিসাব করলে কত পাই, হিসাব করলে উপরে আসতেছে হচ্ছে 2 × 2 4PL স্কোয়ার। ওকে, আর নিচে থাকতেছে 2 × 3 6 3 6 18। ওকে, তাহলে পুরোটা হিসাব করলে বাবা কত, 2PL স্কোয়ার ভাগ 9। ঠিক আছে না? ঠিক আছে কিন্তু। তাহলে এখন দেখো আমরা 3 নাম্বার ক্ষেত্রের জন্য এর মান বের করব। 3 নাম্বার ক্ষেত্র কোনটা, এই যে নিচের এটা। তাহলে এটার জন্য আমাদের ভূমি কতটুকু ভাই, দেখো তো এটা একটা ত্রিভুজ না, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে সেম আগের মতো, এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমি কিন্তু সেম। তাহলে এটা হবে হচ্ছে 2L ভাগ 3, অর্থাৎ তুমি ভূমি কি হয় পাবা, এখান থেকে এই পর্যন্ত L ভাগ 3, এখান থেকে এই পর্যন্ত L ভাগ 3, তাহলে পুরোটা মিলেই তো এই ত্রিভুজের ভূমি, তাই না? তাহলে এই L ভাগ 3 এবং L ভাগ 3 যোগ করো, তাহলে তুমি এই যে 2L ভাগ 3 পাবা। তাহলে ভূমি পাইলাম, আর গভীরতা কি এই ত্রিভুজের ক্ষেত্রে 2/3PL। এটা কিন্তু আমি এই যে আগের এই যে অংশটুকুর মধ্যে কিন্তু দেখাইছি 2PL ভাগ 3 কিভাবে আসলো। তাহলে আমাদের 2/3PL। ওকে, তাহলে আমরা এটা পাইলাম। এখন এটা যদি তোমরা সম্পূর্ণ হিসাব করো, তাহলে নিচে কি কি আছে দেখো, 2 আছে, 3 আছে এবং 3 আছে, তাহলে নিচে আসতেছে 3 6 18, আর উপরে আসতেছে কত, উপরে আসতেছে হচ্ছে আমাদের 2L ইন্টু হচ্ছে আমাদের উপরে আরেকটা ছিল 2, 2 2 4, আর উপরে আসতেছে হচ্ছে PL এর উপর স্কোয়ার। তাহলে এটাও মনে হয় আমরা আগেরটার মতো সেমি পাচ্ছি। এটাও আসতেছে কত, এটাও আসতেছে 2PL স্কোয়ার ভাগ 9। ওকে, তাহলে A3 পাইলাম। এখন A4, তাহলে এভাবে আমাদের যতগুলো ক্ষেত্র থাকবে সবগুলো ক্ষেত্রের জন্য ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই ম্যাথটা যদিও একটু বড়, এত বড় ম্যাথ আমাদের খুবই কম থাকে, তারপরে তোমাদের এটা শিখে রাখতে হবে, কারণ ধরো পরীক্ষায় যদি একটু প্রশ্ন ঘুরে যায়, তাহলে তোমাদের কিন্তু বিষয়টা মাথার মধ্যে প্যাঁচ লেগে যাবে। তো এগুলো যদি তোমরা ক্লিয়ার কনসেপ্ট রাখো, তাহলে অবশ্যই যত কঠিন ম্যাথই দেখ তোমরা পাবা। তাহলে চলো পরে লাস্টের অংশটুকু A4 এর জন্য বের করি। তাহলে এই জন্য আমাদের হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্ষেত্রে কতটুকু, দেখো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে L ভাগ 3, তাহলে L ভাগ 3 এবং উচ্চতা হচ্ছে PL পরিমাণে, PL ভাগ 3 পরিমাণে। ওকে, PL ভাগ 3 পরিমাণে, তাহলে সবগুলো গুণ করলে নিচে হবে 18 এবং উপরে হবে হচ্ছে, এক্ষেত্রে আমাদের উপরে আস্তে আস্তে শুধু হচ্ছে PL স্কোয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ অংশের জন্য ক্ষেত্রফল। তাহলে এখন আমরা কি করব, এই ক্ষেত্রগুলোর জন্য আবার কি করতে হবে, ভর কেন্দ্র বের করতে হবে।
তাহলে x1 ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া দেখো তো, x1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে যেহেতু x1 একটা a1 একটা আয়তক্ষেত্র, তাহলে এর ভরকেন্দ্র হবে একদম মাঝ বরাবর, তাহলে এটা হবে হচ্ছে 2/3l ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদের কি হবে দেখো, এই পুরোটা কেটে গেলে হবে হচ্ছে থাকবে হচ্ছে l ভাগ 3। ঠিক আছে, তাহলে এটা তোমরা কাটাকাটি করলে দেখবে যে এই যে 3 নিচে আসবে, 2 2 কেটে যাবে, তাহলে l ভাগ 3 থাকবে। এরপর আমাদের অথবা এইভাবে মনে রাখতে পারো, দেখো এখান থেকে এ পর্যন্ত হচ্ছে, এখান থেকে এ পর্যন্ত l ভাগ 3, এখান থেকে এ পর্যন্ত l ভাগ 3, তাহলে মাঝখান পর্যন্ত দূরত্ব কত মাপন বিন্দু থেকে? এখানে মাপন বিন্দু কোনটা? মাপন বিন্দু কিন্তু এই যে এইখানে, আগে কিন্তু ছিল এখানে, কিন্তু এখন আমরা ডিফ্লেকশন বার করতেছি এটার নিচে, তাহলে মাপন বিন্দু হবে এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে এই যে l ভাগ 3 এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে x1 পাইলাম, এখন আমরা x2 বার করব। x2 হচ্ছে আমাদের 2 নাম্বার ক্ষেত্র, এই যে এটা ত্রিভুজ, তাহলে মাপন বিন্দু হচ্ছে এই যে এই লাইন বরাবর, তাহলে এই লাইনেই আমাদের মাথা আছে, তাহলে এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু যোগ করা লাগতেছে না। তাহলে এখান থেকে আমাদের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কি হবে, যেহেতু মাথা থেকে যাচ্ছি বা চূড়া থেকে যাচ্ছি বা শীর্ষ থেকে যাচ্ছি, তাহলে 2/3 এর ভূমি, এর ভূমি কতটুকু ভাই? এর ভূমি হচ্ছে 12 ভাগ 3 পরিমাণে। ঠিক আছে, অর্থাৎ এই যে l ভাগ 3 আর l ভাগ 3 মিলে 12 ভাগ 3 পরিমাণ। তাহলে এটা যদি তোমরা হিসাব করো, তাহলে উপরে পাচ্ছ কত? 4l, আর নিচে আসতেছে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার ক্ষেত্রের জন্য কি পাইলাম? ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পাইলাম কই থেকে? মাপন বিন্দু থেকে। এরপর x3 কি হবে ভাইয়া দেখো তো, x3ও কিন্তু আমাদের মাপন বিন্দু থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের a3 যে ক্ষেত্রটা মাপন বিন্দু থেকে শুরু হচ্ছে, তাহলে এর চূড়া থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব সেম, এটার ক্ষেত্রেও ওই সেমই হবে। তাহলে এটাও আমরা লিখে দিতে পারি 4l ভাগ 9। ঠিক আছে, তাহলে দুইটার জন্য কিন্তু সেমই হলো। এরপর আমাদের x4 এর জন্য কি করতে হবে দেখো, এক্ষেত্রে আমাদের মাপন বিন্দু হচ্ছে এখানে, কিন্তু এর চূড়া হচ্ছে এখানে, তাহলে আগে এইটুক আগে আমরা যোগ করব। এইটুক কতটুক? l ভাগ 3 পরিমাণে আগে যোগ করব, তারপরে এর মাথা থেকে ভরকেন্দ্র পর্যন্ত যাব, তাহলে 2/3 ইন্টু এর ভূমি কতটুক? l ভাগ 3, l ভাগ 3, তাহলে আমাদের সবগুলো গুণ করলে কি হচ্ছে? 27, উপরে হচ্ছে আমাদের সরি এটা আমাদের ভুল হচ্ছে, আবার এভাবে করা হবে না, এগুলো একটু সাবধানে করবা। l/3 এখানে যোগ অবস্থায় আছে, তাহলে এর সঙ্গে যোগ এটা আগে লসাগু করতে হবে 3, আর এখানে আমাদের থাকতেছে হলো এখানে আমাদের উপরে লসাগু না, নিচে গুণ করলে হচ্ছে 9, আর উপরে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এটা যদি এখন লসাগু করি, তাহলে আসবে হচ্ছে নিচে 9, এখানে 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? 3, তাহলে সেটা উপরে যায় গুণ হবে 3l প্লাস 12, এটার জন্য হবে হচ্ছে 5l ডিভাইডেড বাই 9। তাহলে দেখো আমরা সবকিছু কিন্তু বের করে ফেললাম, এখন জাস্ট এগুলো সূত্রে আগের মতো এরকম সূত্রে বসায় জাস্ট ক্যালকুলেশন করলে আমরা এই যেটা বলছে যে হচ্ছে মুক্ত প্রান্ত থেকে l ভাগ 3 অংশ ভিতরে ডিফ্লেকশনের পরিমাণ বের করো, অথবা যদি বলতো মুক্ত প্রান্ত থেকে l ভাগ 12 ভাগ 3 তে ডিফ্লেকশন বের করো, তখন আমাদের এই জায়গার ডিফ্লেকশন বের করতে বলতো। অর্থাৎ যে জায়গাতেই বের করতে বলুক না কেন, আমাদের ক্ষেত্রফল নিতে হবে কতটুকুর মধ্যে? যেখানে বার করতেছে ওই ওই বিন্দুর নিচে একটা আমরা স্পর্শক নিব, ওখানে একটা নিব, আর একটা হচ্ছে আমরা মুক্ত প্রান্তে বা ধরো আমরা সাপোর্টে নিতে পারি বা আরেক জায়গায় নিতে পারি। এই দুইটা স্পর্শক বিন্দুর মাঝখানে যতটুকু ক্ষেত্র থাকবে ততটুকুর ক্ষেত্র নিয়েই আমাদের কাজ করতে হবে, হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা সবকিছু পাইলাম, এখন জাস্ট আসো আমরা সূত্রে বিষয়গুলো বসাইয়ে দিই। ঠিক আছে, তাহলে সূত্র আমরা কি জানি ভাইয়া? সূত্র আমরা এম লিখি বারবারে, y ইজ ইকুয়াল টু আমরা জানি হলো a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 প্লাস a4 x4। ওকে, এর নিচে থাকবে হচ্ছে ei। এখন আমি এটা পুরোটা ক্যালকুলেশন করতেছি না, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা তোমরা আশা করি নিজে নিজেই করতে পারবা। তোমরা জাস্ট এই মানগুলো এই যে এর জায়গায় a1 এর জায়গায় a1 এর মান বসাবা, a2 এর জায়গায় a2 এর মান বসাবা, a3 এর জায়গায় a3 এর মান বসাইবা, a4 এর জায়গায় a4 মান বসাইবা। ঠিক আছে, এভাবে x3 x1 x2 x3 x4 এর জায়গায় মানগুলো বসায়া পুরোটা হিসাব করলে তোমরা সর্বশেষে মান পাবা হলো y ইজ ইকুয়াল টু পাবা হলো 49 pl কিউব। ঠিক আছে, pl কিউব 162 ei। ওকে, অর্থাৎ এই সম্পূর্ণটা মান বসায় হিসাব করলে তোমরা এটা পাবা। এখন যেহেতু আমাদের ডায়াগ্রাম সবগুলো কি ছিল? নেগেটিভ ছিল, তাহলে এখানে আমরা একটা মাইনাস বসায় দেব। তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 49 pl কিউব ডিভাইডেড বাই 162 ei। ওকে, তাহলে আশা করতেছি এটা তোমরা নিজেরা বের করতে পারবা। তো আমি এই ম্যাথটা যে বুঝাইলাম একদম বিস্তারিতভাবে ভেঙে ভেঙে, তো আশা করতেছি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি বুঝে না থাকো তাহলে আরেকবার দয়া করে ক্লাসটা করো। ঠিক আছে, তোমাদের এই যে এই বিষয়টা তোমরা যদি ভালোভাবে মানে নিজের মধ্যে নিতে পারো, তাহলে আশা করতেছি এই ধরনের ডিফ্লেকশনের ম্যাথ তোমরা আর কোনোটাই ভুল করবে না। ঠিক আছে,
তো ঠিক আছে, এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি, যদিও ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবা এবং তোমাদের বন্ধুরা এবং তোমাদের যে কলেজের পার্সোনাল গ্রুপ আছে সেগুলোতে তোমরা এগুলো আমার ক্লাসগুলো শেয়ার দিবা, ঠিক আছে। আর অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো ঠিক আছে, আমি এই ক্লাসটা এখানে শেষ করছি, এর পরবর্তীতে আমরা ম্যাথ শুরু করব। তাহলে ভাইয়া এই ক্লাসে দেখো আমি তোমাদের বইয়ের উদাহরণ 3.5 যে ম্যাথটা আছে এই ম্যাথটার সমাধান করাবো। তো এখন আমরা এই ম্যাথগুলো কি করব, মান দিয়ে সমাধান করব, ঠিক আছে। তো সেম আগের মতোই কি করব, আমাদের যেহেতু একটা কি এটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে এবং এই ক্যান্টিলিভার বিমের কি বলছে সর্বোচ্চ ডিফ্লেকশন এবং স্লোপ কোণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আর ইআই এর মান দেখো দেওয়াই আছে 1.4 ইনটু 10 টু দি পাওয়ার কত আছে এটা জানি 10 টু দি পাওয়ার 9, হ্যাঁ এটা কত 10 টু দি পাওয়ার 9 আছে এখানে, 10 টু দি পাওয়ার 9 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আছে এখানে। তাহলে আসো আমরা এই অনুযায়ী ম্যাথটা সমাধান করি। তো আমাদের দেখো যেহেতু ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে বলছে, তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হয়, একদম মুক্ত প্রান্তে, ঠিক আছে। তাহলে একটা স্পর্শক আমরা এই মুক্ত প্রান্তে নিব আর একটা স্পর্শক এই যে ডিফ্লেকশন যেখানে শুরু হচ্ছে সেখানে নিব। তাহলে ক্ষেত্রফল কতটুকু হবে, এই দুই বিন্দুর মাঝখানে যতটুকু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থাকবে ততটুকুর ক্ষেত্রফল হবে। তাহলে এখানে আমাদের পুরো ক্ষেত্রই আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, পুরো ক্ষেত্রই নিতে হবে। ওকে, তাহলে আসলে এখান থেকে আমরা এম এর ভ্যালু আগে বের করি। তাহলে এম এর ক্ষেত্রে সূত্র তোমরা কিন্তু আমি তোমাদের একটা শীটে দেখাইছিলাম, এই যে দেখো আমাদের ক্ষেত্র যদি এইরকম হয়, এই যে এইরকম হয়, তাহলে সূত্র হচ্ছে a ইন্টু a ইজ ইকুয়াল টু 1/3 bh, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো আমাদের কিন্তু আগে এই ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আগে মোমেন্টের পরিমাণটা বের করতে হবে। সেটা তোমরা কিভাবে বের করবা, এখানে তোমরা লিখবা যে সাপোর্টে মোমেন্ট, এখানে তোমরা লিখে নিবা, এটা নিজে তোমরা একটু খাতায় লিখে নিবা, বা তোমরা হচ্ছে এখানে লিখবা এম ইজ ইকুয়াল টু লিখবা, এম ইজ ইকুয়াল টু লিখবা কি, এখানে তোমরা মোমেন্ট নিবা, এখানে মোমেন্ট নিলে উপরে কতটুকু বল আছে 200 কেজি বল আছে সমভাবে বিস্তৃত, তাহলে 200 ইন্টু বিমের দৈর্ঘ্য কত 2 মিটার 2, এবং তাহলে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে ভাইয়া, মাঝখানে ভর কেন্দ্র, তাহলে 1 দিয়ে গুণ। তাহলে এটা হিসাব করলে আমরা পাচ্ছি হলো 400, বল কিসে দেওয়া আছে কেজি মিটার। ওকে, তাহলে দেখো আমরা এম এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের এম হচ্ছে এই বলটার জন্য মোমেন্ট উৎপন্ন হচ্ছে, এই মোমেন্টটাকে প্রতিরোধ করবে কে, সাপোর্ট। তাহলে এই বল দিচ্ছে হচ্ছে পজিটিভ মোমেন্ট, সাপোর্ট দিবে কে, নেগেটিভ মোমেন্ট, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাদের এই দেখো সাপোর্ট থেকে ডায়াগ্রামটা নিচের দিকে গেছে। এরপর আমাদের এখানে ধরো সাপোর্টে কত আসলো রিয়াকশন, প্রতিরোধী মোমেন্ট আসলো -400 কেজি মিটার, ঠিক আছে। এই যে এখান থেকে 400 কেজি মিটার এখানে আসলো, ঠিক আছে। এরপর তুমি এই লোডের জন্য যখন হিসাব করবা সেটা আসবে হচ্ছে +400 কেজি মিটার। তখন আমাদের দুইটা মিলে কি হয়ে যাবে, এই যে জিরোতে এসে মিলে যাবে। আর আমাদের বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকলে এটাকে আমরা এই যে বক্ররেখা দ্বারা মিলে দিই, সেই জন্য আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ডায়াগ্রাম এই টাইপের হয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখানে আমরা এই বাহুর মান পাইলাম কত, অর্থাৎ এই যে এই গভীরতা পাইলাম 400 কেজি মিটার, ঠিক আছে। তাহলে এই বাহুর মান ধরলাম 400। তাহলে এখানে আমাদের am ইজ ইকুয়াল টু কি হবে, হ্যাঁ am ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, যেহেতু এটা একটা কি সেকশন, দেখো আমাদের এই যে এই টাইপের একটা সেকশন বা ক্ষেত্র, তাহলে এটার জন্য হবে হচ্ছে 1/3 bh। তাহলে 1/3 এখানে ভূমি হচ্ছে আমাদের এটা, এটা কতটুকু 2 মিটার, তাহলে 2 ইন্টু h হচ্ছে আমাদের 400, ঠিক আছে। তাহলে তুমি am এর পরিমাণ কত পাবা, am এর পরিমাণ পাচ্ছ হলো দেখো এটা যদি তোমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করো তাহলে am পাবা হলো 266.67 কেজি মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে 266.67 কেজি কি পাবা, কেজি মিটার স্কয়ার পাবা। ওকে, যেহেতু এখানে আমাদের আরো একটা বাহু কি হলো গুণ হয়ে গেল, তাহলে এখানে মিটারটা মিটার স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, দেখো এটাকে আমরা সেন্টিমিটারে কেজি সেন্টিমিটার স্কয়ারে কনভার্ট করে নিব, ঠিক আছে। তাহলে কেজি সেন্টিমিটার স্কয়ারে তুমি যদি এটাকে কনভার্ট করতে চাও তাহলে কি করতে হবে ভাইয়া, তোমাকে এটাকে 100 স্কয়ার দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে am তখন তুমি যদি আমাদের এইভাবে বের করতে হবে, am ইজ ইকুয়াল টু 2.266.67 ইন্টু 100 উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে তখন এটা কি হয়ে যাবে, কেজি সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 100 স্কয়ার দিয়ে কি জন্য গুণ করলাম, এটা মনে হয় তোমরা অনেকে বুঝতে পারতেছো না, আমি একটু বুঝিয়ে দিই। দেখো আমরা 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো তো, আচ্ছা 1 মিটার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 100 সেন্টিমিটার, তাই না। তাহলে 1 মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন ধর আমাদের প্রশ্নে দেওয়া আছে আমাদের 100 মিটার স্কয়ার দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার স্কয়ারে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 100 দ্বারা গুণ করা লাগে, কিন্তু যখন মিটার স্কয়ার থেকে সেন্টিমিটার স্কয়ারে প্রকাশ করবা তখন 100 এর উপর স্কয়ার দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা am এর ভ্যালু কিন্তু এখানে পেয়ে গেলাম।
এখন আসো আমরা ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা বার করি। এক্স বার ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু আমাদের মাপন বিন্দু হচ্ছে এখানে, তাহলে এই চূড়া থেকে ভিতরের দিকে কতটুকু ভিতরে থাকে দেখো, এই যে ভরকেন্দ্র থাকে চূড়া থেকে ভেতরের দিকে 3/4 বি, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে 3/4 বি এর ভ্যালু কত, 2 মিটার। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি সবগুলো মান পেয়ে গেলাম। এটা তোমরা যদি হিসাব করো তাহলে উপরে থাকবে 3, নিচে থাকবে হচ্ছে 2। ওকে, তাহলে আমরা এত মিটার, বা এটা আমরা যদি মিটারে পাইছি, এটা আমাদের কি করতে হবে, এটাকেও আমাদের সেন্টিমিটারে কি করতে হবে ভাইয়া, কনভার্ট করতে হবে। এটা কিন্তু মিটারে পাইছি, যেহেতু আমরা এটা সেন্টিমিটারে নিয়ে গেছি। তাহলে এক্স বার এখানে হবে হচ্ছে, এটাকে ভাগ করলে পাওয়া যায় 1.5 মিটার, তাহলে এর সঙ্গে 100 দিয়ে গুণ 150 সেন্টিমিটারে পাইছি, ঠিক আছে। অথবা তোমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করতে না চাও, তাহলে এই যে মিটার, এখানেও মিটার রাখবা, এখানেও মিটার রাখবা, ক্যালকুলেশন করে সর্বশেষে যায় তোমরা রেজাল্ট পাবা হচ্ছে ডিফ্লেকশনের পরিমাণ পাবা মিটারে, সেটাকে তোমরা 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে নিয়ে যেতে পারো। তাহলে এখানে আমরা এখন ডিফ্লেকশনের পরিমাণ বের করব। প্রথমে আসলে আমরা আগে স্লোপ কোণের পরিমাণ বের করি। হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম ভাগ ইআই। তাহলে এখানে আমরা যদি এম এর মান বসাই, তাহলে পাবা হচ্ছে কত, 266.67 ইন্টু 100 এর উপর স্কোয়ার, এই যে পুরোটা, ঠিক আছে। এর নিচে থাকবে কি ইআই এর মান। ইআই এর মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, দেখো 1.4 ইন্টু 10⁹ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা থিটাটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা স্লোপের পরিমাণ পাবো হলো, অর্থাৎ আমাদের স্লোপ কোণের পরিমাণ পাবো হচ্ছে রেডিয়ানে কত, 0.0019 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ আমরা স্লোপ কোণের পরিমাণ পাবো এটা, ঠিক আছে। এখন আসো আমরা কিসে যাব, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পরিমাণে। তাহলে ওয়াই বার ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, এই যে এম, আমাদের সূত্র কি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স ডিভাইডেড বাই ইআই, তাই না। তাহলে এম হচ্ছে এখানে কত, 266.67 ইন্টু 10⁻100 স্কোয়ার ডিভাইডেড বাই, আমাদের এখানে আমাদের গুণ করতে হবে, ডিভাইডেড বাই এক্স এর মান আমাদের আবার কি করতে হবে, গুণ করতে হবে, কত, 150। তাহলে নিচে হচ্ছে আমাদের কত, ইআই এর মান 1.4 ইন্টু, এটা মনে হয় 10⁻9 আছে, হ্যাঁ নাকি না, -9 না, 9ই আছে। তাহলে এখানে আমাদের 1.4 ইন্টু 10⁻9, ঠিক আছে। তাহলে ওয়াই ম্যাক্সিমামের ভ্যালু পাবা হচ্ছে 0.2857 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের জন্য দুইটা অ্যান্সার, একটা হচ্ছে থিটা এর ভ্যালু, আর একটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। তাহলে আশা করতেছি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। স্লোপের পরিমাণ আমাদের এখানে বের হলো হচ্ছে এটা, এবং ম্যাক্সিমাম ডিফ্লেকশনের পরিমাণ বের হলো হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই প্রশ্নে যদি আমাদের বলতো যে এই জায়গায় তুমি ডিফ্লেকশনের পরিমাণ বের করো, তখন কিন্তু তোমার এই যে এখান থেকে এতটুকু ক্ষেত্র আমাদের হিসাবে নিতে হতো। তো এই ধরনের ম্যাথ আমরা সামনে পাবো, তখন আমরা সেগুলো সমাধান করব ওইভাবে, ঠিক আছে। আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের আর একটা ম্যাথ সমাধান করাবো। এখন আমি তোমাদের ক্যান্টিলিভার বিমের জন্য আর একটা ম্যাথ সমাধান করে দেবো। এটা করলে তোমাদের মোটামুটি পরীক্ষার জন্য হয়ে যাবে। এরপর তোমাদের দেখো, এটা হচ্ছে 3.6 আর 3.7। আমি তোমাদের ওই ক্লাসটা, এটা যদি আমি নিয়ে অনেক বড় হয়ে যাবে, এটা তেমন একটা আসেও না। তোমরা যারা এটা করবা, তারা আমি যে তোমাদের হচ্ছে যে প্রমাণ টাইপের একটা ম্যাথ করাইছি কিন্তু এই ধরনেরই, তোমরা ওটা যারা করতে পারছো, তারা কিন্তু অবশ্যই তোমরা 3.7 যে ম্যাথটা আছে, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু করতে পারবা। আমি যে তোমাদের এই যে এই ম্যাথটা করাইলাম, এই ম্যাথটা তোমরা যদি করে থাকো এর আগের ক্লাসে, তাহলে আমরা তোমরা অবশ্যই এই যে এই ম্যাথটাও করতে পারবা, ঠিক আছে। তো এই ম্যাথটা তোমরা নিজেরা ট্রাই করবা। এই ম্যাথ আর এই ম্যাথ সেম ম্যাথ, জাস্ট এখানে মান দেওয়া আছে, এখানে মান দেওয়া ছিল না, ঠিক আছে। তো এটা যারা বুঝছো, তারা তো মান দেওয়া থাকলে আরো একদম মাস্টার লেভেলে করতে পারবা, ঠিক আছে। তো চলো এখন আমরা 3.6টা সমাধান করি, এরপরে আমরা সাধারণভাবে স্থাপিত বিমের জন্য ডিফ্লেকশনের পরিমাণে চলে যাব। তো এই ক্ষেত্রে দেখো সেম ভাবে আমরা আগের মতো কি বের করবো, আগে এম বের করব, মোমেন্টের পরিমাণ, ঠিক আছে। এই বলের জন্য মোমেন্টের পরিমাণ বের করব। তাহলে এই বলের জন্য মোমেন্টের পরিমাণ কি হবে ভাইয়া, দেখো তো এই বলের জন্য মোমেন্টের পরিমাণ তোমাদের বইয়ে হচ্ছে দেখো বলা আছে যে হচ্ছে মুক্ত প্রান্তে 1 টন কেন্দ্রীভূত লোড আরোপিত আছে, ঠিক আছে, বা আপতিত আছে। কিন্তু তোমাদের প্রশ্নে অর্থাৎ অ্যান্সারে আবার হচ্ছে 500 কেজি ধরে সমাধান করছে। তো আমরা এখানে কি করবো, 1 টনটাকে কেটে দিয়ে 500 কেজি করে নিব, ঠিক আছে। তো তাহলে আমরা 500 কেজি দিয়ে ম্যাথটা সমাধান করব। তখন বলা আছে যে 2 মিটার দীর্ঘ একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে 500 কেজি কেন্দ্রীভূত লোড দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বিমের আকার যদি আমাদের এখানে দেওয়া আছে, দেখো বিমের আকার দেওয়া আছে 10 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার। কি জন্য আকার দেওয়া আছে সেটা তোমরা বুঝতে পারবে একটু পরে। বিমটির সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করো যদি আমাদের ই ইজ ইকুয়াল টু এত হয়, ঠিক আছে। তাহলে ই ইজ ইকুয়াল টু এখানে আমাদের 2 × 10⁶ আছে সেন্টিমিটার স্কয়ার। ওকে, এগুলো একটু মিসিং হয়ে যাচ্ছে প্রিন্ট করার সময়।
তাহলে এখন আমরা আসলে ম্যাথটার সমাধানে চলে যাই। তাহলে এখানে আমাদের প্রথমে কি করব, এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আগে মোমেন্টের পরিমাণ বের করে নিব। তাহলে মোমেন্টের পরিমাণ এখানে কি হবে দেখো তো, এখানে লোড আছে একদম একদম কিসে, ক্যান্টিলিভার বিমের মাথায়। তাহলে এখানে আমাদের লোডের পরিমাণ হচ্ছে 500 কেজি, ওকে। এবং এই যে এখান থেকে আমাদের লোড পর্যন্ত দূরত্ব কত, এটা হচ্ছে 2 মিটার। তাহলে এর সঙ্গে আমাদের 2 করে গুণ করে দিলে হচ্ছে আমাদের 1000 কেজি মিটার, ওকে, কেজি মিটার, ঠিক আছে। এখন তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদের এখান থেকে ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। তাহলে আমাদের এই লোড এখানে দিচ্ছে হচ্ছে পজিটিভ 1000 কেজি মিটার মোমেন্ট, ঠিক আছে। তাহলে এই সাপোর্ট কি করবে, এটাকে প্রতিরোধ করার জন্য বিপরীত দিকে কি দিবে, 1000 কেজি মিটার মোমেন্ট। তাহলে সাপোর্টে বেন্ডিং মোমেন্টের পরিমাণ কত, মাইনাস 1000 কেজি মিটার, ঠিক আছে। তাহলে এই জন্য সাপোর্ট থেকে মাইনাস, এখানে যদিও তোমাদের এখানে 1500 দিয়েছে কি জন্য আবার, তো তোমাদের বইয়ে এটা ভুল আছে, হ্যাঁ বইয়ে কিন্তু তোমাদের প্রশ্নটা অনেকটুকুই ভুল আছে। প্রশ্নে বলা আছে 2 মিটার বিম, কিন্তু আমাদের মোমেন্ট বের করছে আবার 3 মিটার বিম দিয়ে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে যদি 500 থাকে তাহলে 1500 কখন আসবে, তখন বিমের দৈর্ঘ্য 3 মিটার হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা 3 মিটার দিয়ে করবো না, এটা আমরা 2 মিটার দিয়েই করবো, তাহলেই হবে এটা। তাহলে আমাদের এখানে আসবে কত, এটা কিন্তু ভুল আছে এখানে, এটা আসবে হচ্ছে 1000 কেজি মিটার, ঠিক আছে। তাহলে আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, এটার জন্য সমাধান করব। তো তোমাদের বইয়ে হচ্ছে সূত্র দিয়ে সমাধান করছে, আমরা সূত্র দিয়ে সমাধানে যাব না, আমরা বুঝে বুঝে সমাধান করব। তাহলে এখানে আমরা এম পেলাম 1000 কেজি মিটার, ওকে। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কি হবে, যেহেতু এটা একটা ত্রিভুজ সেকশন, কিভাবে ত্রিভুজ সেকশন হলো দেখো, এখানে আমাদের সাপোর্টে 1000 কেজি মিটার মাইনাস নেগেটিভ মোমেন্ট সৃষ্টি হচ্ছে, এর ফলে আমরা নিচের দিকে 1000 কেজি মিটার আসলাম, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা এই লোডের জন্য মোমেন্ট হিসাব করি, সেটা কি প্লাস 1000, তাহলে এখান থেকে মাইনাস, এখানে হচ্ছে, এখানে এই লোডের জন্য হচ্ছে প্লাস 1000, দুইটা মিলে হয়ে যাচ্ছে এখানে 0। আর বিমের উপর যেহেতু লোড নেই সেই জন্য এটা এই যে হেলানো সরলরেখা দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা ত্রিভুজ ক্ষেত্র। এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের 2 মিটার, আর উচ্চতা হচ্ছে আমাদের কতটুকু, 1000 কেজি মিটার, ওকে। 1000, এটা লেখার দরকার নেই, 1000। তাহলে এখানে আমাদের এ ইজ ইকুয়াল টু আসবে হলো, এর পরিমাণও কি আসবে, এর পরিমাণও কিন্তু এই 1000ই আসবে, ঠিক আছে। তাহলে এর পরিমাণও আমাদের এখানে, কারণ এই 2 আর 2 কেটে যাবে, তাহলে 1000 এখানে আসবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে এম ইজ ইকুয়াল টু, এর সঙ্গে আমাদের কি করতে হবে, আগের মতোই 1000-এর সঙ্গে মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ারে প্রকাশ করতে হলে কি করতে হয়, 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, কেজি সেন্টিমিটার স্কোয়ার, ওকে। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, এখানে দেখো মাপন বিন্দু হচ্ছে এখানে, অর্থাৎ এখান থেকে আমাদের ডিফ্লেকশনটা হিসাব করা হচ্ছে। তাহলে মাপন বিন্দু থেকে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে এটা যেহেতু একটা ত্রিভুজ ক্ষেত্র, তাহলে চূড়া থেকে ভেতরের দিকে কতটুকু, ভেতরে ভরকেন্দ্র থাকবে 2/3, ভূমি হচ্ছে 2, তাহলে এটা আসবে হচ্ছে উপরে 4/3, তাই না, এটা আসবে কিন্তু। তাহলে এটাকে যদি আমাদের আবার কি করতে হবে, সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তাহলে এটা কত আসবে, 4/3, এটা আসবে হচ্ছে এটার সঙ্গে 100 গুণ, হ্যাঁ। তাহলে 133 দশমিক, এক্স ইজ ইকুয়াল টু 133.33 সেন্টিমিটার। তাহলে আমরা সব মান পেয়ে গেলাম, এখন যা সূত্রে বসাবো আর সমাধান করব। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কি দেখো, আমাদের এখানে বিমের আকার দেওয়া ছিল, যেটা কিনা অন্য মেতে ছিল না। তো এই ক্ষেত্রে দেখো আমাদের আগের মেতে কি দেওয়া ছিল, আগের ক্ষেত্রে আমাদের ই এবং আই একসঙ্গে মান দেওয়া ছিল, দেখছো, ই এবং কিন্তু আই একসঙ্গে মান দেওয়া ছিল, কিন্তু এক্ষেত্রে শুধু ই এর মান দেওয়া আছে, ই এর সঙ্গে কিন্তু আগের মতো আই এর মান দেওয়া নাই। তাহলে এক্ষেত্রে আমাদের আইটাকে বের করে নিতে হবে, কিভাবে, আই ইজ ইকুয়াল টু, আমরা জানি এটা যেহেতু আমরা ধরলাম হচ্ছে একটা কিসের, এখানে বলে দেওয়া আছে মনে হয়, বিমের আকার দেওয়া আছে, যেহেতু দুইটা আকার দেওয়া আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এটা কি হবে, আয়তাকার বিমই হবে। তাহলে আয়তাকার বিমের ক্ষেত্রে আমাদের কি হয়, ভরকেন্দ্র, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিমাণ হবে বিডি কিউব ভাগ 12। তাহলে বি ধরবো হচ্ছে আমরা ছোটটাকে, বিমের ক্ষেত্রে আমাদের প্রস্থের থেকে গভীরতা বড় হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি একটা বিম হয়, এটার প্রস্থের তুলনায় গভীরতা বেশি হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 10 ইন্টু 12 কিউব ডিভাইডেড বাই 12, তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কত আসে দেখো তো, 10 ইন্টু 12 কিউব ডিভাইডেড বাই 12, ওকে। তাহলে আসবে হচ্ছে 1440। এটা কিসে আসবে, এটা আসবে আমাদের সেন্টিমিটার, যেহেতু মান দেওয়া আছে, সেন্টিমিটার টু দি পাওয়ার 4 আসবে। তাহলে আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আমরা যে জিনিসগুলো বের করতে বলছে সেগুলো বের করি। এখানে শুধু ডিফ্লেকশন নির্ণয় করতে বলছিল, আমরা থিটা অর্থাৎ স্লোপও বের করব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের স্লোপের পরিমাণ হবে, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 1000 ইন্টু
100 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই ই হচ্ছে দেওয়া আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 আর আই পেলাম কত 1440 তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত পাবো 1000 ইনটু 100 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 ঠিক আছে ইনটু হচ্ছে 1440 তাহলে এটা আসতেছে দেখো 3.47 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার অথবা এভাবে লিখতে পারো 0.00347 সেন্টিমিটার। এখন আসলে আমরা এম এর ভ্যালু বার করি, এম না ওয়াই এর ভ্যালু বার করি। ওয়াই এর ভ্যালু হবে কি এম এর মান বসাবো 1000 ইন্টু 100 স্কোয়ার ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আর আই এর ভ্যালু হচ্ছে 1440 তাই না। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো হলো 1000 ইন্টু 100 এর উপর স্কোয়ার divided by 2 into 10 to the power 6 into 1440 ওকে ভুল হয়ে গেল। তাহলে এটা আসবে দেখো এটাও সেমি আসতেছে দেখি এক্ষেত্রে আমাদের ওইখানে একটা মিস্টেক হয়েছে এখানে তো আমরা এক্স এর ভ্যালু বসাই নাই এক্স এর ভ্যালু কত ছিল 133.33 এই জন্য সেম আসতেছে 133.33 তাহলে আসবে হচ্ছে 0.463 সেন্টিমিটার অর্থাৎ আমাদের এই যে ডিফ্লেকশনের পরিমাণ এখান থেকে বিমটা এই লোডের ফলে অর্থাৎ হাফ সেন্টিমিটারের মতো ডিফ্লেকশন ঘটবে ঠিক আছে অর্থাৎ নিচে নেমে যাবে। তো আশা করতেছি এই পর্যন্ত তোমরা যতটুকু আমি বুঝাইছি ততটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব ক্যান্টিলিভার বিম থেকে সাধারণভাবে স্থাপিত বিমে শিফট হয়ে যাব ঠিক আছে। তো চলো আমরা এখন এই যে সাধারণভাবে স্থাপিত বিমের প্রথমেই আমরা কি করব একটা প্রমাণ দেখব ঠিক আছে। তাহলে প্রমাণ দেখার পর আমরা এর ম্যাথ শুরু করব।